ফ্রান্সের সাইকোঅ্যানালিসিস্ট জ্যাক ল্যাকন তিনি তার একটা লেখার মধ্যে এমন বলেছেন যে কনসেপ্ট অফ সিমটম বা সিমটম বলতে আমরা যেটা বুঝি সেটা প্রথমবারের জন্য ফ্রয়েড ইনভেন্ট করেছে বা আবিষ্কার করেছে এমনটা নয়। ফ্রয়েডেরও অনেক অনেক আগে কার্ল মার্কস তার ফিলোসফির মধ্যে তার দর্শনের মধ্যে সিমটম সম্পর্কে বলে গেছেন। কিন্তু এরকমটা কি করে হতে পারে? একদিকে সিগমন্ড ফ্রয়েড যে ড্রিমস নিয়ে অ্যানালিসিস করছে, অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটা কি এবং তার মানে কি এবং আমাদের অবচেতন মন বলতে কি বোঝায়, সে সাইকোলজি একটা মেন্টাল রিয়েলিটি বা মনস্তাত্ত্বিক একটা বাস্তব নিয়ে সে রিসার্চ করছে। অন্যদিকে কার্ল মার্কস সেটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে। কার্ল মার্কসের রিসার্চের টপিক হচ্ছে কমোডিটিস, নট ড্রিমস। কমোডিটি মানে কি? পণ্য, যা কিছু আমরা দোকানে বা বাজারে কেনা বেচা করি। আমাদের চারিদিকে সমস্ত বস্তু আমরা কোথাও না কোথাও থেকে কিনেছি। জামা, প্যান্ট, বই খাতা, চেয়ার টেবিল, মোবাইল ফোন, ল্যাপটপ, ঘর বাড়ি, লাইট, বাল্ব, হোয়াট এভার, সমস্ত জিনিস আমরা মার্কেট প্লেসে কেনা বেচা করি। এগুলোই হচ্ছে কি কমোডিটিস। কার্ল মার্কস সেই কমোডিটির ইতিহাস কি, তার মানে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক যে সমস্ত বিষয়বস্তু সেটা নিয়ে রিসার্চ করছে। সেটা ইতিহাসে কিভাবে সেই ইকোনমিক সিস্টেমগুলো পরিবর্তন হতে হতে আসে সেটা নিয়ে রিসার্চ করছে। কিন্তু এরকমটা কি করে হতে পারে? একজন মানুষ ফ্রয়েড সে স্বপ্ন বা আমাদের মনের ভিতরকার একটা অন্তর্নিহিত একটা জিনিস নিয়ে সে রিসার্চ করছে, সেখানে যে জিনিসটা সে জানছে, আর মার্কস সে কমোডিটি নিয়ে বস্তু নিয়ে আলোচনা করছে, রিসার্চ করছে, তার মধ্যে সেটা জানছে দুটোর মধ্যে একটা সমান্তরাল, দুটোর মধ্যে একটা একই জিনিস উঠে আসছে সেই রিসার্চের মধ্যে। সেটা কি? এই কনসেপ্ট অফ সিমটম বা সেই কমোডিটি আর সেই ড্রিমস, এই দুটোর মধ্যে একটা প্যারালাল আছে। সেটা সম্পর্কে আলোচনা করেছে কে না হচ্ছে স্ল্যাভজ জিজেক। ল্যাকন যেটা বলে গেছিল যে ফ্রয়েডের অনেক অনেক আগেই কার্ল মার্কস সিমটম সম্পর্কে বলে গেছেন। ফ্রয়েড প্রথম নন, বরঞ্চ মার্কস হচ্ছে প্রথম যে সিমটম সম্পর্কে বলেছে। এই বিষয়টা সম্পর্কে স্ল্যাভজ জিজেক বলে একজন ফিলোসফার, তিনি তার লেখা বই দ্য সাবলিম অবজেক্ট অফ ইডিওলজি, সেই বইতে তার প্রথম চ্যাপ্টারে এই ল্যাকানের এই যে প্রপোজিশনটা সেটা সম্পর্কে অনেক ডিটেলসে এক্সপ্লেন করে এবং সেখানে তিনি দেখান কেন ল্যাকান সঠিক কথা বলেছেন, কেন এটা ল্যাকানের যে একটা উপর একটা মানে ফ্রয়েডের সাথে মার্কসকে কানেক্ট করে দেওয়া বা একটা উপর একটা প্রপোজিশন যা সেটা বলার জন্য বলেছে এমনটা নয়। এর ভেতরে অনেক গভীর দার্শনিক লজিক বা একটা গভীর দার্শনিক চিন্তাভাবনা লুকিয়ে আছে। সেটা কি? সেটাই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা দেখছো ইউটোপিয়া বাংলা। আমাদের প্রত্যেকটা ভিডিও যেমন ডিপ মিনিংফুল হয়, আজকের ভিডিওটা ঠিক সেরকমই হবে আর খুবই ইন্টারেস্টিং হবে। কি করে এমনটা হতে পারে? একটা স্বপ্নের সঙ্গে একটা বস্তুর মানে মধ্যে কিছু সমান্তরাল আছে। আমরা এই ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করে নেব। সবার প্রথম ভাগে আমরা জানবো ফ্রয়েডের যে ড্রিম থিওরি বা ড্রিম অ্যানালিসিস, স্বপ্নকে ফ্রয়েড কেন এত গুরুত্বপূর্ণ দিয়েছে, মানে গুরুত্ব দিয়েছে এবং সেই স্বপ্নটা কিভাবে জেগে ওঠে, স্বপ্নের ভিতরকার বিষয়বস্তু কি, সেটা সম্পর্কে আমরা জানবো প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে আমরা জানবো কি কমোডিটি ফেটিসিজম সম্পর্কে, যেটা হচ্ছে কার্ল মার্কসের যে কমিউনিজম বলি আমরা, সেই কমিউনিজমের সব থেকে ইম্পর্টেন্ট থিওরিগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে কমোডিটি ফেটিসিজম। সেই কমোডিটি ফেটিসিজম কি? চারিদিকে যে সমস্ত বস্তু আমরা কেনা বেচা করি, জামা প্যান্ট, বই খাতা, স্কুল ব্যাগ, জলের বোতল থেকে শুরু করে ঘড়ি, হোয়াট এভার, সেই সমস্ত জিনিসের মধ্যে একটা মানে জিনিস লুকিয়ে আছে, একটা দার্শনিক একটা চিন্তা তার মধ্যে লুকিয়ে আছে। সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় ভাগে। এবং সব শেষে আমরা জানার চেষ্টা করব আজকের পৃথিবী যে ক্যাপিটালিস্টিক সমাজ, মানে পুরো গ্লোবাল যে সিস্টেমটা, এখন আমরা যে ধরনের সমাজে বেঁচে আছি, যেখানে মার্কেটে আমরা যে কোনো জিনিস কেনা বেচা করতে পারি, সেই সমাজটা অ্যাকচুয়ালি কেমন, সেটা কি আদেও ভালো এখন নাকি আদে খারাপ, মানে সেটা খারাপ নাকি কতটা খারাপ, এবং সেটা বুঝবো আমরা কিভাবে এই ফ্রয়েডের যে ড্রিম অ্যানালিসিস আর মার্কসের যে কমোডিটি ফেটিসিজম, সেই দুটোর মধ্যে যে সমান্তরাল আছে, সেই সমান্তরালগুলোর আপেক্ষিকে আমরা আজকের সমাজ বা আজকের পৃথিবীটাকে বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। সবার প্রথমে আসি আমরা ফ্রয়েডের বিষয়। ফ্রয়েড বলছে কি ড্রিমস বা স্বপ্ন সেটা আমাদের মনের একটা গভীর স্তর, মানে হচ্ছে অবচেতন মন, সেখান থেকে জেগে ওঠে। নাও যখন স্বপ্ন অবচেতন মনটাকে প্রকাশ করার চেষ্টা করে আমাদের কনসাস মাইন্ডে, এখানে তিনটে জিনিস আছে। সবার প্রথমে হচ্ছে কি ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে মনের মধ্যে কিছু ঝাপসা ঝাপসা ছবির মতো আপনার মনে আছে যে কাল রাত্রেবেলা আমি এই জিনিস স্বপ্নে দেখেছি। পুরোটা হয়তো মনে নেই, মানে কিছু কিছু মনে আছে, কতগুলো ছবি মতো মনে থাকে। সেই যে ছবিগুলো, সেগুলোকে আপনি খাতায় লিখে ফেললেন বা সেগুলো নোট ডাউন করলেন, অথবা কোনো অ্যানালিসিস্টের কাছে গেলেন, গিয়ে তাকে আপনি বললেন যে গতকাল রাত্রে আপনি কী স্বপ্ন দেখেছেন। এই যে জিনিসটা, এটা হচ্ছে কি ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট। ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট মানে হচ্ছে আবির্ভাব হওয়া স্বপ্নের বিষয়বস্তু।
ঠিক আছে, এবার যখন আপনি এটা নিয়ে ভাববেন, খাতায় লিখবেন, তারপর চিন্তা করবেন কেন আমি স্বপ্নে এটা দেখলাম, এটা আমার মাথায় কোথা থেকে এলো, এরকম তো কখনো আমি ভাবিনি বা চিন্তা করিনি। তারপর আপনার ধীরে ধীরে মনে পড়বে যে গতকালকে বা তার আগের দিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কোনো একটা ঘটনা ঘটেছিল, বা আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছিল, বা আপনি অফিসে কোনো একটা কাজ করছিলেন, কোনো একটা ঘটনা বা কোনো একটা সিচুয়েশান, সেখানে কিছু জিনিস ঘটেছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি স্বপ্নটা তৈরি হয়েছে, তার সাথে স্বপ্নটা একটু কানেক্টেড হয়ে আছে কোনোভাবে, আপনি বুঝতে পারবেন, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, মানে ওই জিনিসটা কেন এরকমভাবে পাল্টে গেল সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওই ঘটনাটাই যে স্বপ্নের মধ্যে জেগে উঠেছে অন্য কোনোভাবে সেটা আপনি বুঝতে পারবেন। ওই যে ওই ঘটনাটা যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাধারণ ঘটনা, মানে আমরা কথা বলছি কারোর সাথে, কোনো একটা কাজ করছি, যেমনটা হয়ে থাকে আর কি, সেই যে সাধারণ ঘটনা, সেটা যখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে স্বপ্নটা তৈরি হয়েছে, ওই ঘটনাগুলোকে আমরা বলছি কি ল্যাটেন্ট ড্রিম থট, মানে সুপ্ত স্বপ্নের চিন্তা। একটা হচ্ছে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট, আবির্ভাব হওয়া স্বপ্নের চিন্তা বা বিষয়বস্তু, আর একটা হচ্ছে তার ভেতরে যেটা, যখন ওটা নিয়ে আমরা যখন চিন্তা করব, যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব, তখন যেটা আমাদের মনে হবে সেটা হচ্ছে কি ল্যাটেন্ট ড্রিম থটস, মানে হচ্ছে সুপ্ত স্বপ্নের চিন্তা। নাও বেশিরভাগ যারা অ্যানালিসিস্ট হয়, ইনফ্যাক্ট যারা রাইটার হয়, ইনফ্যাক্ট অনেক লেখক ফ্রয়েডকে ক্রিটিসাইজ করেছে এই বিষয়ের জন্য যে এই ল্যাটেন্ট ড্রিম থটের মধ্যে স্বপ্নের কোনো মিনিং লুকিয়ে আছে, কিন্তু কোথায় কোনো মিনিং লুকিয়ে নেই, কোনো তো মিনিং পাওয়া যাচ্ছে না। ফ্রয়েডেরই তার অ্যানালিসিস করেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কেস স্টাডি আছে যেখানে এরকম কোনো মিনিং নেই, কিন্তু এটা বিরাট বড় ভুল ধারণা। ফ্রয়েড কখনোই বলেনি যে এই ল্যাটেন্ট ড্রিম থটের মধ্যে আমাদের স্বপ্নের প্রকৃত মিনিংটা লুকিয়ে আছে। প্রকৃত মিনিং এই ল্যাটেন্ট ড্রিম থটের মধ্যে নেই, লুকিয়ে আছে কেন এই ল্যাটেন্ট ড্রিম থটটা চেঞ্জ হয়ে পাল্টে গিয়ে এই ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট তৈরি হলো। মানে এই ল্যাটেন্ট ড্রিম থটটা তো অন্য কোনো রকমভাবে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টে আসতে পারতো, অন্য কোনো স্বপ্নের রূপে যেতে পারতো, কিন্তু না, ও পার্টিকুলারলি কেন এই স্বপ্নের মানে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টে পরিণত হলো। ওই ল্যাটেন্ট ড্রিম থটটা নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে একটা বিশেষ মানে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টের কাছে। কেন, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন। সেই যে কেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ল্যাটেন্ট ড্রিম থট আর এই ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট, এই দুটোর মাঝখানে আছে কি একটা জিনিস যেটাকে বলা হয় কি ড্রিম ওয়ার্ক, বা যেটার মাধ্যমে ল্যাটেন্ট ড্রিম থটটা পাল্টে গিয়ে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টে তৈরি হচ্ছে। সেই ড্রিম ওয়ার্কটা কি, সেখানে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কন্ডেনসেশন আর ড্রামাটাইজেশন। এটার মানে কি, ড্রামাটাইজেশন মানে হচ্ছে কি স্বপ্নের মধ্যে আমরা কখনো ন্যারেটিভ দেখি না, মানে কেউ কথা বলছে একটা ডায়লগ, সেরকম আমরা দেখি না। ঠিক আছে, যেমন আমরা মনে মনে যখন চিন্তা করি তখন আমরা ভাষা ব্যবহার করি, আমরা হিসাব করি এখান থেকে আমার যেতে এতক্ষণ সময় লাগবে, তাহলে আমি এই রাস্তা দিয়ে না গিয়ে ওই রাস্তা দিয়ে যাবো, বা ইত্যাদি ইত্যাদি, আমরা নিজের সঙ্গে নিজে কথা বলি। স্বপ্নের মধ্যে কিন্তু তেমনটা হয় না, স্বপ্নের মধ্যে অনেক সময় ছবি ছবি আকারে সব কিছু ভেসে ওঠে, পিকচার। এটাকে বলা হচ্ছে কি ড্রামাটাইজেশন। ঠিক আছে, যে স্বপ্নে সব কিছু পিকচারের ফর্মে আসে, অর্থাৎ আপনি হয়তো নিজের সঙ্গে নিজে কোনো একটা কথা বলছেন, সেই কথাটা যদি স্বপ্নের মধ্যে জেগে উঠতে চায় তাহলে সেই কথাটা জেগে উঠবে না, ওটাকে কোনোভাবে রূপান্তর করে নেবে কোনো একটা ছবিতে, সবসময় সেই ছবির দ্বারাই উঠে আসবে। এটাকে বলা হচ্ছে কি ড্রামাটাইজেশন। দ্বিতীয় হচ্ছে কি কন্ডেনসেশন, অর্থাৎ স্বপ্নের মধ্যে অনেকগুলো জিনিস মানে আমাদের অবচেতন মনে সেটা মিশে গিয়ে একটা জিনিসে পরিণত হয়। অর্থাৎ আপনি হয়তো স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপর আপনার রাস্তার মাঝখানে একটা লোকের সঙ্গে দেখা হলো। ঠিক আছে, এবার সেই যে লোকটা, সেই লোকটা অ্যাকচুয়ালি বাস্তবে কে না, সেটা বাস্তবে আপনার বাবা, আপনার নিজের ছেলে, আবার আপনার বন্ধু। তাদের তিনজনের মধ্যে কোনো একটা কমন কোয়ালিটি আছে, সেটার জন্য সেই লোকটা জেগে উঠেছে, সেই কমন কোয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কি কন্ডেনসেশন, বাস্তব জীবনের অনেকগুলো জিনিস মিশে গিয়ে কন্ডেন্স হয়ে এক জায়গায় প্রেশারাইজ হয়ে তৈরি হচ্ছে স্বপ্নটা। স্বপ্নের প্রত্যেকটা ছোট ছোট যে অংশ, তার মধ্যে অনেকগুলো জিনিস মিশে আছে। ওকে, আর থার্ড যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, আমাদের বিভিন্ন বস্তুর প্রতি আমাদের মন আসক্ত হয়ে থাকে, তার প্রতি একটা ক্রেভিং, সেটা চায়, ভালো লাগা, যে এই জামাটা না আমার খুব প্রিয় জামা। এটাকে বলা হয় কি ক্যাথারসিস, অর্থাৎ মানসিক শক্তি বা এনার্জি আমরা সেই বস্তুটার উপরে বা সেই মানুষটার উপরে বা সেই ঘটনাটার উপরে দিয়ে রেখেছি, তার প্রতি এটা গিয়ে আছে, মানে তার সাথে এটা আটকে আছে। ক্যাথারসিস একটা মেন্টাল এনার্জি এটার মধ্যে, মানে এটার প্রতি ডিরেক্টেড হয়ে আছে, এটার অভিমুখে চলছে। নাও ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি এই কনসেপ্টটা, এই আইডিয়াটা আর এই এনার্জিটা, সেই ফিলিংস, সেই ইমোশনসগুলো, সেইগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, গিয়ে এই ফিলিংস, ইমোশন, সেই এনার্জি, মেন্টাল এনার্জি, সেটা অন্য কোনো একটা বস্তুর প্রতি এবার ইনফিউজ হয়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট।
আপনি ধরুন একজন অফিসে বসের সাথে নতুন একটা বস এসছে আপনার অফিসে, তার সাথে হ্যান্ডশেক করলেন, কথা বললেন, তারপর আপনার খুব রাগ হচ্ছে, ঠিক আছে? কেন? কারণ ওই বসটা যেরকম চুলের স্টাইল সেটা হচ্ছে দেখা গেল আপনার বাবার সেরকম ছিল, আর আপনি আপনার বাবাকে বিরাট অপছন্দ করতেন। তাহলে সেই অ্যাঙ্গারটা যেটা আপনি আপনার বাবাকে অপছন্দ করতেন, আপনার অফিসের বস এখন তার অর্ডার শুনে চলতে হবে আপনাকে, যেমন আপনার বাবার অর্ডার শুনে চলতে হতো ছোটোবেলায়, তখন আপনি তাকে অপছন্দ করতেন। ঠিক সেই ইমোশনটা ডিসপ্লেসড হয়ে এখন অন্য জায়গায় জেগে উঠেছে। ওকে, তো এরকম আমাদের জীবনে বারবার ঘটতে থাকে। নর্মাল ডে টু ডে লাইফে আপনি যদি অবজার্ভ করেন তাহলে আপনি ডিসপ্লেসমেন্ট দেখতে পাবেন, ঠিক আছে? এই যে ডিসপ্লেসমেন্ট, তো ওই ল্যাটেন্ট যে ড্রিম থট সেগুলো কি হয়, ডিসপ্লেসড হয়, কনডেন্স হয়, আবার হচ্ছে কি ড্রামাটাইজ হয় একটা প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা বলছি ড্রিম ওয়ার্ক। সেই ডিসপ্লেস, কনডেনসেশন আর ড্রামাটাইজেশন মিলে যে প্রসেসটা, সেটাকে আমরা নাম দিচ্ছি কি ড্রিম ওয়ার্ক। সেই ড্রিম ওয়ার্কের মধ্যে দিয়ে গিয়ে ল্যাটেন্ট ড্রিম থটে কনভার্ট হচ্ছে। কিন্তু বারবার করে ফ্রয়েড এটা বলেছে যে স্বপ্নের মধ্যে আমরা যা কিছু দেখছি সেটা একটা উইশ ফুলফিলমেন্ট, একটা কোনো একটা ইচ্ছা। বাস্তব জীবনে হয়তো আমি একটা কিছু চেয়েছি, একটা ঘড়ি বা একটা গাড়ি বা কোনো একটা লাইফ পার্টনার, সেটা হয়তো পূরণ হয়নি। সেই ইচ্ছাটা আমরা মনের মধ্যে চেপে রেখে দিই, সেটা পূরণ হয়নি যেহেতু, ঠিক আছে? সেটা বেশিরভাগ সময় সেক্সুয়াল ডিজায়ার হয়ে থাকে ফ্রয়েডের মধ্যে। বেশিরভাগ সময় মানে ফ্রয়েড বলেছে একদম অলওয়েজই সেক্সুয়াল ডিজায়ার। নাও সেই যে ডিজায়ারটা, সেটা কি, সেটা আমাদের আনকনসিয়াস মনে থেকে থাকে। এবার আনকনসিয়াস মন থেকে সেই ডিজায়ারটা পূরণ করার জন্য, মানে সে নিজেকে ডিসচার্জ করার জন্য, একটা চার্জের মতো, একটা আধানের মতো, মানে পজিটিভ বা নেগেটিভ আধান হয় না, ইলেকট্রন প্রোটন, সেরকম সেই আধানের মতো সে নিজেকে ডিসচার্জ করার জন্য স্বপ্নের আকারে জেগে ওঠে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রয়েডের থিসিস। নাও এখানে বিষয়বস্তু হচ্ছে কি, ফ্রয়েড এখানে কখনোই এমনটা বলেনি যে হচ্ছে সমস্ত স্বপ্নের মধ্যে যে ল্যাটেন্ট ড্রিম থটের মধ্যে অ্যাকচুয়াল মিনিংটা লুকিয়ে থাকবে। কিন্তু আমরা সবাই বারবার এটাকে ভুল বুঝি ফ্রয়েডের থিওরিকে। ফ্রয়েড বলেছে আমরা এমন ভেবে নিচ্ছি যে স্বপ্নের মধ্যে একটা মিনিং আছে, কোনো একটা অর্থ আছে, কোনো একটা কিছু স্বপ্ন বলতে চাইছে, এবং সেই অর্থটা খোঁজার জন্য এখানে দুটো স্টেপ ফ্রয়েড দেখাচ্ছে। স্টেপ 1 হচ্ছে কি, প্রথম পদক্ষেপ, আমরা ধরে নিচ্ছি যে স্বপ্নের মধ্যে কোনো একটা মিনিং আছে, কোনো একটা উইশ ফুলফিল হচ্ছে স্বপ্নটার দ্বারা, যেটা আমাদের আনকনসিয়াসে আছে, এবং আমরা সেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি। সেই জন্য আমরা স্বপ্নটাকে অ্যানালিসিস করছি। তারপরে আমরা সেখান থেকে কি খুঁজে বার করছি, ল্যাটেন্ট ড্রিম থটসগুলো, যেগুলো আমাদের নর্মাল অর্ডিনারি ডে টু ডে থটস, ঠিক আছে? আমাদের কনসিয়াস মাইন্ডের নিচে থেকে প্রিকনসিয়াস, আর তার নিচে থেকে আনকনসিয়াস। এই ল্যাটেন্ট ড্রিম থটসগুলো এই আনকনসিয়াসে নর্মাল থটস বা প্রিকনসিয়াসের থটস, এগুলো মানে সাধারণ চিন্তার মতনই, এগুলো কোনো স্পেশাল জিনিস নয়। যেটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে লুকিয়ে আছে সেটা আমরা দ্বিতীয় স্টেপে জানবো। সেটা কখন জানবো, যখন আমরা ফার্স্ট স্টেপে আমরা এটা জেনে গেলাম যে ল্যাটেন্ট ড্রিম থটসগুলো কি, আমরা এরকম ধরে নিয়েছি স্বপ্নের একটা মিনিং আছে, একটা উইশ ফুলফিলমেন্ট আছে, তারপর সেটাকে অ্যানালিসিস করছি, স্বপ্নটাকে বোঝার চেষ্টা করছি, আমরা ল্যাটেন্ট ড্রিম থটসগুলো পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এবার আমরা চলে আসবো সেকেন্ড স্টেপে। এবার আমরা যখন সেকেন্ড স্টেপে চলে আসবো তখন আমরা কি করব, তখন আমরা এই ধারণাটাকে মন থেকে বাদ দিয়ে দেবো যে স্বপ্নের মধ্যে কোনো একটা গভীর মিনিং আছে, একটা কোনো নির্দিষ্ট একটা জিনিস লুকিয়ে আছে যেটাকে আমরা বোঝার চেষ্টা করছি। বরং তার পরিবর্তে আমরা কোথায় চলে যাব, যে আমরা হচ্ছে ড্রিম ওয়ার্ক। কেন ওই ড্রিম ওয়ার্কটা তৈরি হচ্ছে? ড্রিম ওয়ার্ক অর্থাৎ যে কনডেনসেশন, ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ড্রামাটাইজেশন, ওই যে প্রসেসটা, ওটা একটা চিন্তারই একটা রূপ। যেমন আমরা সাধারণ সময় যেমন চিন্তা করি, এক ধরনের চিন্তা হচ্ছে হিসাব নিকাশ করা, বা এক ধরনের চিন্তা হচ্ছে ইমোশনকে ফিল করা, ঠিক আছে? বিভিন্ন রকমের চিন্তার রূপ থাকে। ঠিক তেমনই ড্রিম ওয়ার্ক, স্বপ্নের মধ্যে যেভাবে চিন্তা, মানে ঘুমের মধ্যে যেভাবে স্বপ্ন তৈরি হয়, সেটা এক ধরনের চিন্তার রূপ। কিন্তু সেই যে প্রসেসটা, সেই যে ড্রিম ওয়ার্কটা, যেখানে কনডেনসেশন, ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ড্রামাটাইজেশন হচ্ছে, এটা এমন একটা অদ্ভুত রূপ যেটা প্রকৃতির মধ্যে আমরা আর কোথাও খুঁজে পাই না। সেটা আমাদের স্বাভাবিক যে মানসিক জীবন, সেখানেও আমরা খুঁজে পাই না, আমরা কোথাও সেই জিনিসটা দেখতে পাই না। এটা এমন একটা গভীর জায়গাতে লুকিয়ে থাকে, সেই আনকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস মাইন্ডে, এই ঘুমের মধ্যে সেটা শুধুমাত্র ঘটতে থাকে। তো সেটা সম্পর্কে আমরা তখন বোঝার চেষ্টা করবো যে সেটা কীভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা হিডেন মিনিংটাকে খুঁজছি, এবার সেকেন্ড স্টেপে আমরা কী করছি, এই যে আমরা ওই ল্যাটেন্ট ড্রিম থটসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, সেই হিডেন মিনিংটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চলে আসছি সেই ড্রিম ওয়ার্ক, সেই ল্যাটেন্ট ড্রিম থট আর ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টের মাঝখানে যে ড্রিম ওয়ার্কটা আছে সেটা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করছি। কেন ওই ল্যাটেন্ট ড্রিম থটটা নিজেকে স্যারেন্ডার করে দিল, নিজেকে আত্মসমর্পণ করে দিল ওই বিশেষ ধরনের ড্রিম ওয়ার্কের মধ্যে, আর তার মধ্যে দিয়ে কেনই বা হচ্ছে ওই বিশেষ রূপটাই পেল, যেটা হচ্ছে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট। এইবার এইখানে হচ্ছে আমরা জানবো হচ্ছে মার্কস সম্পর্কে। মার্কসও ঠিক সেম দুটো স্টেপ আমাদেরকে দিয়ে গেছেন। তার কমোডিটি ফেটিসিজম, মানে কমোডিটির যে অ্যানালিসিস, পণ্য বা বস্তু যা কিছু, কমোডিটি মানে হচ্ছে পণ্য, মানে যা কিছু আমরা কেনা বেচা করি বাজারে, সেটাকে অ্যানালিসিস করার জন্য।
মার্কস বলে গেছে কি যে কমোডিটির মধ্যে একটা হিডেন মিনিং আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, কমোডিটিকে যদি আমরা অ্যানালিসিস করতে চাই, বুঝতে চাই কীভাবে ইকোনমিক থিওরি বা সোশ্যাল অর্ডার কী করে চলে, মানে সমাজে সব কিছু আমরা কেনা বেচা করি, পুরো সোসাইটি তো ফাংশন করছে এটার মাধ্যমেই। কেনা বেচা করা, কার কাছে কত ক্ষমতা আছে, পাওয়ার, ঠিক আছে, সমাজের বিভিন্ন বিভিন্ন জাতি গোষ্ঠী, তাদের মধ্যে কী সম্পর্ক, এই সমস্ত কিছু। নাও যখন কার্ল মার্কস যখন তার স্টেপসগুলো দিচ্ছে যে কীভাবে আমরা এটাকে অ্যানালিসিস করব, ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফ্রয়েড ঠিক যেমন বলেছে ঠিক সেম জিনিস, যে প্রথমে আমরা কমোডিটিটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব এবং প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা অন্তর্নিহিত একটা গভীর একটা মানে বা একটা কার্নেল, একটা এমন একটা জিনিস লুকিয়ে আছে যেটা আমরা ব্যবহার করতে চাই। আমি বাজারে গেলাম, গিয়ে দেখলাম একটা পেন আছে, আমি পেনটা কেন কিনবো? কারণ মানে আমার তখন মনে হবে যে পেনটা নিশ্চয়ই কোনো একটা কাজের জিনিস, এটা কোনো ব্যবহার করার যে একটা বিষয় আছে এর মধ্যে, এটার মধ্যে একটা অন্তর্নিহিত কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা মূল্য আছে, একটা বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে, সেই জন্য এটাকে বিক্রি করা হচ্ছে, সেই জন্য অন্য মানুষটা কিনছে, তাই জন্য আমি এটা কিনলাম। এবার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেই অন্তর্নিহিত মিনিংটা কি সেটাকে প্রশ্ন করা, সেটাকে ধরে নেওয়া, সেটাকে অ্যাজিউম করে নেওয়া, তারপর সেটাকে খুঁজে বের করা, সেটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা, সেটাকে প্রশ্ন করা, কি করে এই বস্তুটা তৈরি হয়েছে বাজারে, এর প্রয়োজনীয়তা কি, এর ব্যবহার কি, তারপর হচ্ছে এটার জন্য কত প্রোডাকশন কস্ট তৈরি হয়েছে, মানে কতটা লেবার বা শ্রমিক কারা কারা কাজ করেছে, সেটা করতে কত সময় লেগেছে, সেই সব কিছু সম্পর্কে অ্যানালিসিস করা। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমরা এই অন্তর্নিহিত যে মিনিংটা, যেটা হচ্ছে এর অ্যাকচুয়াল মূল্য, বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা নয়, এটার ব্যবহারগত যে মূল্য, আমাদের জীবনে যেটা এটার যে কাজে লাগছে সেটা, সেই জিনিসটা আমরা এবার দ্বিতীয় স্টেপে গিয়ে বাদ দিয়ে দেবো, সেটা সম্পর্কে আমরা আর ভাববো না। আমরা এবার দেখবো সেই অন্তর্নিহিত মিনিংটা কিভাবে তৈরি হচ্ছে এই বাজারের যে কস্ট ভ্যালু, যেখানে আমরা বিক্রি করছি, তার যে অন্যান্য বস্তুর সাথে যে সম্পর্ক, ঠিক আছে, তার যে বিক্রয় করার যে মূল্য, তার সাথে এই অন্তর্নিহিত মিনিংয়ের সম্পর্ক কি, কেন ওই অন্তর্নিহিত মিনিংটা পাল্টে গিয়ে একটা কস্ট ভ্যালুতে তৈরি হচ্ছে। অর্থাৎ এটা দুটো মূল্য, একটা হচ্ছে কস্ট ভ্যালু, একটা হচ্ছে মানে না, একটা হচ্ছে ইউজ ভ্যালু, একটা হচ্ছে কস্ট ভ্যালু। কস্ট ভ্যালু মানে হচ্ছে আমি কত টাকা দিয়ে কিনছি, আর ইউজ ভ্যালু মানে হচ্ছে কি এটা অন্তর্নিহিত সেই মিনিংটা, যেটাকে আমি এক্সপেরিয়েন্স করবো, আমি ফিল করব। প্রথম স্টেপে আমি সেই অন্তর্নিহিত মিনিংটা কি সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় স্টেপে আমি কি করছি, সেই মিনিংটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভাবছি কেন সেই পার্টিকুলার মিনিংটা ট্রান্সলেট হয়ে বা রূপান্তর হয়ে, পরিবর্তন হয়ে ওই দামটা বা ওই যে মার্কেটে ওই যে পজিশনটা, জায়গাটা সে পেলো, কেন অত মূল্য পেলো বা এত টাকায় কেন বিক্রি করা হচ্ছে, সেটা এই দুটোর মাঝখানে একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি আমরা সেকেন্ড স্টেপে করছি মার্কসের। সেই যে সেকেন্ড স্টেপটা, সেটা হচ্ছে একদম সিমিলার বা হোমোলোগাস উইথ ফ্রয়েডের যেটা হচ্ছে ড্রিম ওয়ার্ক। ফ্রয়েড যে ড্রিম ওয়ার্কের কথা বলেছে, ঠিক সেম জিনিস হচ্ছে মার্কস এখানে বলার চেষ্টা করছে, একদম প্যারালাল এটা। এবার এই কমোডিটি ফেটিসিজম কি সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলস এবার জানবো। নাও এখানে মার্কস বলছে যেটা, যে কোনো একটা বস্তু আমরা বাজারে বিক্রি করব, সেটা বিক্রি করার জন্য তার একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে, মানে এর বিভিন্ন যে মেটেরিয়ালস, এর যে বিভিন্ন রং আছে এর মধ্যে বা প্লাস্টিক আছে, সেগুলো এক জায়গাতে জড়ো করা হয়েছে, বিভিন্ন নেচার থেকে, প্রকৃতি থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তারপর কিছু লেবার একটা কোম্পানি, একটা ফ্যাক্টরির মধ্যে তারা কাজ করেছে, তারপর সেগুলো তৈরি করা হয়েছে, তারপর তার প্যাকেজিং করা হয়েছে, তারপর সেই লেবার, তারপর সেখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করা হয়েছে, তারপর সেটা বিভিন্ন দোকানে দিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই দোকানে মানুষজন এসে তারপর তারা কিনেছে। তো এই যে ইতিহাসটা, এই যে হিস্ট্রিটা, এর মধ্যে অনেক হিউম্যান রিসোর্স ইনভেস্ট হয়ে আছে, অনেক শ্রমিক, অনেক লেবার তার জন্য কাজ করেছে, পরিশ্রম করেছে, ঠিক আছে। কিন্তু এই বস্তুটা, এই কমোডিটিটা যখন একবার মার্কেটের সীমানার মধ্যে যখন চলে এলো, তখন এই ইতিহাসটা আর ম্যাটার করে না, এটা আর গুরুত্বপূর্ণ নয়, কারণ সেটা কতটা জটিলভাবে তৈরি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এবার তার দামটা নির্বাচন করবে, কত টাকায় বিক্রি হবে, সেটা নির্ভর করছে কি বাজারের বাকি সমস্ত যে বস্তুগুলো আছে তার উপরে, তার আপেক্ষিকে। এটার উপরে নির্ভর করছে না এটার পিছনে কত শ্রম গেছে বা কত লেবার কাজ করেছে, কত এটার প্রসেস জটিল ছিল, এটার জন্য যে রিসোর্সেসগুলো আনা হয়েছে সেটা কীরকমভাবে, না, তার উপরে নয়, বরং কি একটা মার্কেট চেইন, সেই মার্কেট চেইনের উপরে। অর্থাৎ দুটো আমরা অবজেক্ট নিই, অর্থাৎ প্রথম যে অবজেক্ট এটার নাম হচ্ছে অবজেক্ট এ, এই দ্বিতীয় যে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট বি। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝবো, এটা হচ্ছে কার্ল মার্কসের সব থেকে ইম্পর্টেন্ট মানে থিওরি, কমোডিটি ফেটিসিজম। তো ভালো করে মন দিয়ে এই জিনিসটা শুনবে, এই অবজেক্ট এ আর এই অবজেক্ট বি। তো অবজেক্ট এ কি করে এর দামটা নির্বাচন করবে, মানে কত টাকায় বিক্রি হবে বা কত এর দাম হবে, সমাজের অবস্থানটা কি হবে, ঠিক আছে, মার্কেট প্লেসের অবস্থানটা কি হবে, সেটার জন্য যখন এ উঠে আসে তখন কিভাবে নির্বাচন করে না, এ হচ্ছে নিজের দামটা নির্বাচন করে অন্য একটা অবজেক্ট বি, অন্য একটা কমোডিটি বি, তার আপেক্ষিকে এ নির্বাচন করে নিজেকে, ঠিক আছে। এ দেখে যে ওই অবজেক্টটার মধ্যে কোনো একটা অন্তর্নিহিত মিনিং আছে,
সেই অন্তর্নিহিত মিনিংটা জেগে উঠেছে এই দাম আকারে, যে এত 10 টাকা বা 5 টাকায় বিক্রি হবে, বা বাজারে এই জিনিসটার মূল্য এরকম, বা সবাই এটাকে এত নাম দেয়, একটা ব্র্যান্ড ভ্যালু আছে ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা ব্যবহারগত মূল্য আছে, আমাদের প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করছি জিনিসটা, আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে, ফিলিংস হচ্ছে, বা আমাদের যে অ্যাকচুয়াল হ্যাপিনেস বা ওয়েল বিইং সেখানে এটা কতটা কাজে লাগছে। সেই অন্তর্নিহিত মূল্য একটা মেটাফিজিক্যাল বা একটা ন্যাচারাল একটা জিনিস, যেটা হচ্ছে এটার সত্তার ভেতরকার জিনিস, একটা এসেন্স এটার, ঠিক আছে। সেই জিনিসটা জেগে উঠছে কি তার দাম আকারে, মার্কেট ভ্যালু আকারে। নাও এই অবজেক্ট এ তখন এটাকে দেখছে, দেখার পরে সে তার আপেক্ষিকে তার নিজের দামটা নির্বাচন করছে, ঠিক আছে। কিন্তু যখন অবজেক্ট বি যখন মার্কেটে আসছে তখন সে দেখছে তার দাম কত হবে, সে তার নিজের অন্তর্নিহিত জিনিসটার দিকে তাকিয়ে তার দামটা নির্বাচন করছে না, সে তখন কি করছে, অন্য একটা অবজেক্টকে দেখছে, অবজেক্ট এ, এবং তার আপেক্ষিকে কি নিজের দামটাকে সে নির্বাচন করছে, তার আপেক্ষিকে নিজেকে মানে দাঁড় করাচ্ছে তার মূল্য কত হবে। অর্থাৎ এই যে জিরো লেভেল রিয়েলিটি, অর্থাৎ এই যে অন্তর্নিহিত একটা কোয়ালিটি, একটা অন্তর্নিহিত একটা বৈশিষ্ট্য, সেই যে জিনিসটা সেটা প্রকৃতপক্ষে নেই। এই যে অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যটার কথা আমরা বলছি, এটাকে আমরা বলতে পারি কি জিরো লেভেল রিয়েলিটি, যেখানে সবকিছু তার প্রকৃতিস্থ, একটা ন্যাচারাল, একটা মেটাফিজিক্যাল, একটা অতিবাস্তব বৈশিষ্ট্য, এবং সেটা জেগে উঠছে একটা সোশ্যাল বা একটা ইকোনমিক একটা মার্কেট প্লেসের মধ্যে একটা বিশেষ দামে, যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, বা এটার ব্র্যান্ড ভ্যালু এত, বা এই কোম্পানির নেট এত ইত্যাদি ইত্যাদি, সেই রূপে। এবার সেই জিনিসটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নেই, সেই জিরো লেভেল রিয়েলিটিটা। সব কিছু একটা সারপ্লাস বা সব কিছু একটা অতিরিক্ত, কোনো একটা জিনিসের থেকে অতিরিক্ত, মানে এই লাইনটা ক্রস করলে তারপর সেটাকে আমরা বলছি অতিরিক্ত, কিন্তু এই লাইনটা অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি সব কিছুই অতিরিক্ত, একটা সারপ্লাস। এবং যখন আমরা সেই অতিরিক্তটাকে দেখছি, দেখে আমরা পুনরায় পিছন দিকে ফিরে যখন চিন্তা করছি, তখন আমরা বুঝতে পারছি যে এতটা ছিল অ্যাকচুয়ালি জেনারেল, তার থেকে বেশি হলে অতিরিক্ত। কিন্তু যখন এখান থেকে জেগে উঠছে তখন আমরা দেখতে পাচ্ছি না, মানে জিরো লেভেলে কোনো কিছুই নেই সেই যে জিনিসটা, সেই যে হচ্ছে অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এবার এটাকে আমরা বলছি কি রিফ্লেক্স ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ কোন একজন মানুষ, এটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করবো, কারণ কনসেপ্ট একটু জটিল আছে জিনিসটা বোঝার জন্য। আমরা একটা মানুষ, আমি দেখছি আমি নিজেকে, নিজের চরিত্র বা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি, কিভাবে সেটা আমি জানবো যে আমার বৈশিষ্ট্য কি, আমার চরিত্র কি। সব সময় আমি আমার চরিত্রকে মানে আবিষ্কার করব অন্য কোনো চরিত্র, অন্য কোনো মানুষের আপেক্ষিকে, যে ওই লোকটা, ওকে আমার খুব ভালো লাগে, ওর এই এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো, আর এই একদম খুব বাজে। তাহলে আমি আমার বৈশিষ্ট্যকে তৈরি করতে পারবো শুধুমাত্র অন্যদের বৈশিষ্ট্যের আপেক্ষিকে। সেই অন্যরা, তাদের অস্তিত্ব ছাড়া, তাদের আপেক্ষিক ছাড়া আমি আমার অস্তিত্বটাকে ডিফাইন করতে পারবো না বা নির্বাচন করতে পারবো না, আমার চরিত্রটাকে তৈরি করতে পারবো না। অর্থাৎ একটা মিররের মতো, একটা আয়নার মধ্যে আমরা যেমন দেখি যে তখন আমরা নিজেকে চিনতে পারি, ঠিক তেমন অন্য মানুষজনদেরকে যখন আমরা দেখি, মানে অন্যদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র, সেগুলোকে আমরা অবজার্ভ করছি, খেয়াল করছি, সেগুলোকে আমরা নোটিস করতে পারছি যে এর এই বৈশিষ্ট্যটা ভালো, এটা কিন্তু খারাপ, বা ওই জিনিসটার মধ্যে অতিরিক্ত আছে, এটা কম আছে। সেই যে আমরা খেয়াল করছি, তার মধ্যেই আমাদের চরিত্রটা নির্বাচন হচ্ছে সে অন্যদেরকে দেখার মাধ্যমে। ঠিক যেমন আয়নার মধ্যে যখন আমরা নিজেকে দেখছি, তখন আমরা নিজের ফেসটা কি আমরা নিজেকে রেকগনাইজ করতে পারছি। যেমন অন্য মানুষের ফেস আমরা দেখতে পাই, নিজের ফেস দেখতে পাই না, কিন্তু আয়নার মধ্যে নিজেকে দেখতে পাই। ঠিক তেমনই অন্য মানুষজনদেরকে আমরা যখন দেখছি, সমাজকে দেখছি, তখন নিজেকে রেকগনাইজ করছি। অর্থাৎ একজন রাজা আছে, সে আর তার কাছে অনেক প্রজা আছে, একটা সাম্রাজ্য আছে। নাও এই প্রজাদের আপেক্ষিকেই সে হচ্ছে রাজা, আর রাজার আপেক্ষিকেই বাকিরা সবাই হচ্ছে প্রজা। কিন্তু এখানে ফেটিসিজম মানে কি, মানে এই সমস্ত প্রজারা তারা ভেবে নিচ্ছে যে তারা সবাই প্রজা, আর ওই লোকটা রাজা, ওই লোকটা হচ্ছে কি একজন কিং, তার রাজা, তার আপেক্ষিকে আমরা সবাই হচ্ছে প্রজা, ঠিক আছে। আর রাজা যে, সে ভাবছে যে আমি, মানে ওরা সবাই হচ্ছে প্রজা, এই জন্য ওদের আপেক্ষিকে আমি হচ্ছি রাজা। কিন্তু এখানে ফেটিসিজমটা কি, সেই জিরো লেভেল রিয়েলিটি সেটা কি, সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল যেটা ভুল একটা ভ্রান্তি বা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে কি এই যে সাধারণ মানুষ, তারা সবাই এটা ভাবছে যে ওই লোকটা রাজা এবং ওর আপেক্ষিকে আমরা প্রজা। শুধু তাই নয়, ওই লোকটা রাজা কেন, কারণ ওই লোকটার মধ্যে কোনো একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য আছে। আমাদের এই যে সমাজ বা সমস্ত মানুষ, তার আপেক্ষিকে যে সম্পর্কটা, সেই সম্পর্কের জন্য সেই রাজা এমনটা নয়। এটা ছাড়াও তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে আছে, একটা মেটাফিজিক্যাল কোয়ালিটি, একটা অতিবাস্তব কোনো একটা সত্তা, যেটা হচ্ছে কি এই সম্পর্কের বাইরে, এই সম্পর্কের দ্বারা সেটা নির্বাচিত নয়। তাছাড়াও তার মধ্যে একটা বিশেষ কোনো একটা কোয়ালিটি আছে, জন্মগত কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি জিরো লেভেল রিয়েলিটি। সেই জিনিসটার জন্য সে হচ্ছে রাজা।
আর রাজা ভাবছে বাকিরা সবাই প্রজা কেন? কারণ ওদের সবার মধ্যে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে আছে। ওদের সাথে রাজার যে আপেক্ষিক সম্পর্ক, সেই আপেক্ষিক সম্পর্কের জন্য সে রাজা এমনটা সে ভাবে না, বা ওরা সবাই প্রজা এমনটা সে ভাবছে না। সেটা তো আছে, কিন্তু সেটা ছাড়াও, এই আপেক্ষিক সম্পর্কটা ছাড়াও আরও একটা অন্য বৈশিষ্ট্য আছে, আরও একটা গোপন জিনিস লুকিয়ে আছে, একটা ন্যাচারাল, একটা মানে প্রকৃতিস্থ একটা বৈশিষ্ট্য লুকিয়ে আছে, যার জন্য ওরা সবাই প্রজা। সেটা হচ্ছে কি জিরো লেভেল রিয়েলিটি। সেই জিরো লেভেল রিয়েলিটির সেই যে কোয়ালিটি বা সেই যে বৈশিষ্ট্য, সেই যে অতিবাস্তব বৈশিষ্ট্য, যে ন্যাচারাল একটা প্রকৃতিস্থ যে বৈশিষ্ট্য, সেটা জেগে উঠছে এই রকম সামাজিক বৈশিষ্ট্য রূপে। কিন্তু অ্যাকচুয়ালি সেই জিরো লেভেল রিয়েলিটি নেই। এটা হচ্ছে মার্কসের কথা। আমরা যে ভেবে নিচ্ছি যে এমন যেন আছে, এই ভেবে নেওয়াটাই হচ্ছে ফেটিসিজম। এটাই হচ্ছে কি কমোডিটি ফেটিসিজম। বাজারে যা কিছুই বিক্রি হয় আমরা মনে করি সেটা কোনো না কোনো একটা কাজে লাগবে, কোনো না কোনোভাবে সেটা গুরুত্বপূর্ণ, সেটা কোনো না কোনোভাবে ইম্পর্টেন্ট। বাজারে আছে, সব মানুষ কিনছে, এটার পেছনে এত টাকা খরচ করা হয়েছে, কোম্পানিরা তৈরি করছে, তার মানে নিশ্চয়ই এটা খুব ভ্যালু আছে, খুব মূল্যবান, এটার অন্তর্নিহিত কোনো একটা মূল্য আছে। না, মার্কস বলছে নেই, এমন কোনো মূল্যই অন্তর্নিহিত নেই। এই যে ওটার মূল্য কত সেটা কিভাবে নির্বাচন হচ্ছে? আপেক্ষিকে। অন্যান্য বস্তুর কত মূল্য তার আপেক্ষিকে, একটা রিফ্লেক্স ক্যাটাগরি। যেমন আয়নায় আমরা আমাদেরকে দেখি, ঠিক তেমনই একটা বস্তু, এই অবজেক্ট এ, সে নিজেকে আয়নায় দেখছে। এই অবজেক্ট বিটা হচ্ছে কি তার কাছে একটা আয়নার মতো, একটা রিফ্লেক্সের মতো। সেই আয়নার মাধ্যমে অবজেক্ট বিকে সে দেখছে। সেই অবজেক্ট বিটা হচ্ছে একটা আয়না, আয়নার যে দর্পণটা হয় না, ফ্রেমটা, সেই ফ্রেমটা, তার মধ্যে সে নিজেকে দেখছে। তারপর সে নিজের দামটা নির্বাচন করছে, কত দাম হবে। আর যখন আমরা সেই দামটা শুনছি তখন আমরা ভেবে নিচ্ছি এমন যেন এর মধ্যে একটা অন্তর্নিহিত জিনিস আছে। সেই ভেবে নেওয়াটা যেন এটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে নেই। আবার অবজেক্ট বি সে কী করছে? সে তার নিজের দাম নির্বাচন করার জন্য সে হচ্ছে অবজেক্ট এরটাকে একটা আয়নার মতো, একটা দর্পণের মতো ভেবে নিচ্ছে, নিয়ে তার মধ্যে সে নিজেকে দেখছে, নিজেকে রিফ্লেক্ট করছে সেখানে, তার আপেক্ষিকে সে নিজের দামটাকে সে স্থাপন করছে বা দামটা নির্বাচন করছে কত হবে। এরকমভাবে সেই মার্কেট প্লেসের যে চেন, সেই চেনের মধ্যে একে অপরের সাথে আপেক্ষিকে জুড়ে আছে, যার ফলে পুরো মার্কেট প্লেসটা দাঁড়িয়ে আছে এবং তার নিচে যেন একটা অন্তর্নিহিত সত্তা বা রিয়েলিটি আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নেই। এটা একটা ফেটিসিজম, আমরা এমন ভেবে নিচ্ছি। এটাকে আমরা বুঝতে পারি কি কজ অ্যান্ড এফেক্ট রিলেশনের দ্বারা। ঠিক আছে, যে কোনো একটা ঘটনা হলে সেই ঘটনাটি যদি কারণ হয় তাহলে তার কারণে একটা প্রভাব থাকে। মানে আমি সারা বছর পড়াশুনো করিনি, সেই কারণে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস আমরা কারণ দিয়ে ভাবি। ওকে, এই যে কারণ আর এই যে প্রভাব, সেই দুটো জিনিস যখন আমরা অনেক গভীরে চিন্তা ভাবনা করতে শুরু করবো, বাস্তবটা কি, প্রকৃতিটা কি, আমাদের সমাজ কিভাবে চলে, বড় বড় সিস্টেম বা জটিল জিনিসকে আমরা যখন বোঝার চেষ্টা করব, তখন দেখবো এই কারণগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। সব কিছু একটা প্রভাব বা একটা হচ্ছে এফেক্ট বা একটা সিমটম। ধরা যাক 2050 সালে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, তাহলে সেই এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের কাছে ঠিক আছে সমস্ত ঘটনা, কিন্তু সেই 50 সালে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর তখন যারা দার্শনিক থাকবে, যারা জার্নালিস্ট থাকবে, যারা লেখক থাকবে, তারা সবাই কি বলবে যে না, ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করেছিল, বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতে গেছে, অথবা হচ্ছে ব্রাজিলে আর্জেন্টিনাতে আগুন লেগে গেছে, ইত্যাদি ইত্যাদি, বা গ্লোবালাইজেশন হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো বিভিন্ন সিমটম, এই কারণগুলোর জন্য 50 সালে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। কিন্তু এখন আমাদের কাছে এগুলো সাধারণ ঘটনা, এগুলো হচ্ছে অন্যান্য কারণে, অন্যান্য বিষয়ের জন্য। কিন্তু যে মুহূর্তে এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা ঘটে যাবে, তারপরে আমরা পিছন দিকে যখন ফিরে তাকাবো তখন সেই সাধারণ ঘটনাগুলোকে আমরা কারণ হিসেবে ভেবে নেব এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো কারণটাকে আমরা সবসময় পিছনে ফেলছি প্রভাবে, কিন্তু এই কারণটা আসছে কি প্রভাবের পরে, মানে এই প্রভাবটা ঘটে যাওয়ার পরেই আমরা খুঁজে পাই কি কারণটা। কিন্তু কারণটাকে আমরা তার পরে খুঁজে পেলেও আমরা তার আগে সেটাকে প্লেস করি, তার অবস্থানটা তার আগে বসিয়ে দিই, কিন্তু আমরা আগে থেকে সেটা বলতে পারি না। এখন যে ঘটনাটা ঘটছে আমরা সেটা দেখে বলতে পারি না যে এটার ফলে ওই জিনিসটাই হবে, কখনোই কেউ আমরা পুরোপুরি সিওরিটির সাথে সেটা বলতে পারি না। তাহলে কি সেই যে কারণটা বা সেই যে কজটা, সেটা হচ্ছে কি সেটা সেই এফেক্টের আগে আছে, কিন্তু আমরা সেটাকে আবিষ্কার করছি কি এফেক্টটা ঘটে যাওয়া সবসময় পরে, তারপর সেটাকে বসাচ্ছি এফেক্টের আগে। এটা অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কি দ্য এফেক্ট অফ দ্য এফেক্ট, অর্থাৎ এফেক্টেরও একটা এফেক্ট, সেটা হচ্ছে সেই কজটা, সেটা হচ্ছে সেই কারণটা। ঠিক তেমনই এই যে জিরো লেভেল রিয়েলিটিটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না,
যখন সব কিছু বাজারে উঠে আসছে, মার্কেট প্লেস একটা সারপ্লাস, একটা অতিরিক্ত হিসেবে, তখন আমরা যখন সেটাকে দেখছি, পিছন দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, তখন আমরা ভেবে নিই যেন হ্যাঁ ওরকম একটা কারণ আছে, একটা অন্তর্নিহিত সত্তা আছে, একটা অন্তর্নিহিত মানে আছে। কিন্তু সেটাই হচ্ছে কি ফেটিসিজম। যখন আমরা রাজার দিকে তাকাচ্ছি, একটা প্রাইম মিনিস্টার, একটা চিফ মিনিস্টার, আমরা হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সে বায়োলজিক্যাল নয়, তার মধ্যে একটা অতিবাস্তব সত্তা আছে, সেটা জন্ম থেকেই সে রাজা, এমনটা নয়। তার মধ্যে কোনো অতিবাস্তব, দে আর লাইক নর্মাল অর্ডিনারি পিপল। ঠিক আছে, এই সম্পর্কের জন্য এই যে সমাজের যে জটিলতা, এই যেটা আপেক্ষিক, একটা ডিলিউশন, একটা স্বপ্নের মতো, একটা ফিকশনাল রিয়েলিটির মতো, সেটার মধ্যে এই সব কিছু এক্সিস্ট করে। তার বাইরে কোনো ন্যাচারাল মেটাফিজিক্যাল কোনো কোয়ালিটি বা বৈশিষ্ট্য এক্সিস্ট করে না। ঠিক আছে, এটাই হচ্ছে কি কমোডিটি ফেটিসিজম। কিন্তু আমরা যে ভেবে নিই সেটা হচ্ছে কমোডিটি ফেটিসিজম। ঠিক একই রকম, ঠিক যেমন ড্রিমসে দেখি, ড্রিমস হচ্ছে কি ফ্রয়েডের ড্রিম, মানে ড্রিম অ্যানালিসিসে ড্রিমস হচ্ছে একটা সিমটম। আমাদের আনকনসিয়াসের মধ্যে অনেক কিছু আমরা চেপে বা রিপ্রেসড করে রেখে দিই, এবং সে যে রিপ্রেস করে রেখে দিয়েছি, চেপে রেখে দিয়েছি, সেটা প্রকাশ পাওয়ার চেষ্টা করছে কীভাবে না স্বপ্নের মাধ্যমে, একটা সিমটমের আকারে। যেমন যদি কারোর লিভারে প্রবলেম হয়, ড্যামেজ থাকে, তাহলে স্যার ডাইজেশনে অসুবিধা হবে, মানে ভালো বাথরুম হবে না, পেটে মাঝে মাঝে ব্যথা করবে, বা গা হাত পা ঝিমঝিম করছে। এগুলো কি গা হাত পা ঝিমঝিম করা, পেটে ব্যথা হওয়া, ডাইজেশন না হওয়া, সিমটম এগুলো। তার কারণ কি লিভারে প্রবলেম। এই যে বায়োলজিক্যাল লেভেলে আমরা কজ অ্যান্ড এফেক্ট দ্বারা বুঝছি, কিন্তু আরও যখন আমরা ডিপার লেভেলের সোসাইটি, সমাজ, হিস্ট্রি এগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করব, তখন এরকম কোনো কজ আমরা খুঁজে পাই না। কজ হচ্ছে কি সবসময় আফটার এফেক্ট, মানে এফেক্টের পরে আসে, তার আগে নয়। আমরা কখনো দেখে সেটা বলতে পারি না। কোনো কোনো সিচুয়েশনে সেই কজটা হয়তো আমাদের অ্যাকুরেট হয়ে যাচ্ছে, কাজ করছে, সেটা ম্যাচ করে যাচ্ছে, আমরা সেই ডিলিউশনের দ্বারা বারবার পরিচালনা করছি এবং সেটা দিয়ে সমাজটাকে চালাচ্ছি। কিন্তু দেয়ার আর ফান্ডামেন্টাল ডিলিউশন, মানে তার মধ্যেও কিছু এমন জিনিস আছে যেগুলো হচ্ছে পুরোপুরি রূপেই অ্যাসাম্পশন, ঠিক যেমন হচ্ছে কমোডিটি ফেটিসিজম। ওকে, এই ফ্রয়েডের কাছে এই ড্রিমটা হচ্ছে একটা সিমটম। প্রকৃতপক্ষে কিন্তু ফ্রয়েড এটা কখনোই বলেনি যে একটা আনকনসিয়াস বলে একটা জিনিস আছে। আনকনসিয়াস কিন্তু অ্যাকচুয়ালি নেই, ফ্রয়েড কিন্তু সেটা বলেছে। আমরা যেমনটা ভাবি না যে একটা মানে ওই আইসবার্গের ছবি থাকে ইউটিউবে সবাই দেখায়, তারপর টপ অফ দ্য আইসবার্গ হচ্ছে কি কনসিয়াস মাইন্ড, তার নিচে 90% হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। অ্যাকচুয়ালি আনকনসিয়াস মাইন্ড এরকম নয় মোটেই। ঠিক আছে, ফ্রয়েড এটা বারবার করে ডিফাইন করে গেছে। আনকনসিয়াস মাইন্ড হচ্ছে ভার্চুয়াল মাইন্ড, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কিন্তু আমরা ইন্টারপ্রিটেশনের থ্রুতে সেটার অস্তিত্বটাকে ডিফাইন করছি। ঠিক আছে, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে ধরা যাক ফর এক্সাম্পল আপনি একটা কফি শপে গেছেন, জিজেকের এটা হচ্ছে জিজেকের এক্সাম্পল, জিজেকে এটা খুব ভালো বারবার ইউজ করে। আপনি একটা কফি শপে গেছেন, গিয়ে আপনি বললেন যে আমাকে একটা কফি দিন দুধ ছাড়া। ঠিক আছে, তারপর যে ওয়েটার সে বললো যে কিন্তু স্যার আমাদের কাছে তো দুধ নেই, আমাদের কাছে চিনি আছে, তাহলে আমরা আপনাকে চিনি ছাড়া কফি দিই। ঠিক আছে, তো এটা কি এখানে বিষয়টা একই, মানে দুধ ছাড়া কফি দেওয়ার মানে যা শুধু একটা কফি থাকবে, তার মধ্যে দুধ নেই, চিনি নেই, কিছু নেই। আর চিনি ছাড়া কফি দেওয়ার মানে হচ্ছে তাই, অবজেক্টিভলি বস্তুগতভাবে দুধ ছাড়া কফি আর চিনি ছাড়া কফি একই জিনিস, শুধু জাস্ট কফি, নর্মাল কফি। ঠিক আছে, কিন্তু মেন্টালি সাবজেক্টিভলি জিনিসটা কি, যে আমি যে কফিটা পেলাম আজকে এটা হচ্ছে দুধ ছাড়া কফি। মেন্টালি সেই দুধ, তার আপেক্ষিক আমি এই অবজেক্টটাকে, বাস্তবটাকে আমি বোঝার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যেটা পাইনি, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে নেই, সেই যে ফ্যান্টাসি, তার মধ্যে দিয়ে আমি বাস্তবে ঢুকছি বা বাস্তবের মধ্যে এন্টার করছি, বাস্তবটাকে আমি দেখতে পাচ্ছি। বা হচ্ছে দুধ ছাড়া যদি কফি, আমি এই চিনি ছাড়া যদি আমি কফি ভাবি, তাহলে কি চিনির আপেক্ষিক আমি ভাবছি, দুটো পুরো মেন্টাল লেভেলে আলাদা। চিনি ছাড়া কফি, ওটার ল্যাকে আমরা ডিফাইন করছি, ওটার মানে অনুপস্থিতির দ্বারা আমি বাস্তবটাকে ডিফাইন করছি। ওই যে ফ্যান্টাসি, তার আপেক্ষিকে আমি ভাবছি, ওটাই হচ্ছে কি আনকনসিয়াস মাইন্ড। ওই যে ফ্যান্টাসি, এটা ভার্চুয়াল, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আমাদের ব্রেনটাকে যদি এখানে কাটা হয়, তারপর যদি দেখা যায় সেখানে আমরা অ্যামিগডালা খুঁজে পাবো, হিপোক্যাম্পাস খুঁজে পাবো, নিওকর্টেক্স খুঁজে পাবো, কিন্তু কোনো আনকনসিয়াস খুঁজে পাবো না। আনকনসিয়াস বলে অ্যাকচুয়ালি কিছু নেই। আনকনসিয়াস হচ্ছে একটা ভার্চুয়াল জিনিস। আমাদের মনে অনেক রকমের কল্পনা তৈরি হয়, অনেক রকমের ডে ড্রিমিং করতে থাকি, সবসময় কনস্ট্যান্টলি থটস চলছে আমাদের মনের মধ্যে, অটোমেটিক চলছে অল টাইম। সেইখান থেকে আনকনসিয়াস মাইন্ড তৈরি হয়, সেটাই হচ্ছে আনকনসিয়াসের অ্যাকচুয়াল লেভেল। সেটা অ্যাকচুয়াল অবজেক্টিভ মানে যে চিন্তাগুলো সেরকম নয়। ঠিক তেমনই হচ্ছে কি, সেটাই হচ্ছে কি আনকনসিয়াস মাইন্ড প্রকৃত অর্থে নেই। ঠিক তেমনই যেমন হচ্ছে সেই জন্য হচ্ছে যে ড্রিমসগুলো উঠে আসছে, সেগুলো ফেটিসিজম, মানে সেই ড্রিমসগুলো একটা সিমটম, কোনো একটা কারণ, মানে একটা সিমটমের মতো, ঠিক একটা সারপ্লাস, একটা অতিরিক্ত। ঠিক তেমনই হচ্ছে মার্কসের যে থিওরি, সেখানে সেই জিরো লেভেল রিয়েলিটি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বস্তুর মধ্যে কোনো একটা ইনহেরিটেড জিনিস নেই, কিন্তু তারপরেও একটা ক্যাপিটালিস্টিক সমাজ, সেখানে সে বারবার সে ভাবে যে হ্যাঁ এরকম আমরা জিনিস প্রডিউস করছি, এটাকে আমরা ব্যবহার করবো, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা সেই লুপ হোলের মধ্যে, সেই একটা দালদাল, মানে সেই একটা মানে গোলক ধাঁধা বা একটা চোরাবালির মধ্যে আমরা আটকে পড়ে যাই, বারবার আমরা তার মধ্যে ঢুকে যাই এবং সমাজটা আরও জটিল হয়ে যায়।
ঠিক আছে, এবার আমরা আসবো আমাদের ভিডিওর লেভেল 3-তে, মানে থার্ড পার্টে। সেটা হচ্ছে কি, যে আজকের পৃথিবীটা যে ক্যাপিটালিস্টিক সমাজে আমরা বেঁচে আছি, সেই ক্যাপিটালিস্টিক সমাজটা অ্যাকচুয়ালি কী এবং কেন এটা অনেক ক্ষতিকারক আমাদের জন্য। যদি আজকের পৃথিবীতে সবথেকে বেশি কোনো জিনিস আমাদের সমাজকে, আমাদের দেশ, জাতি বা আমাদের গোটা পৃথিবীকে, সেখানে যত রকমের ক্রাইম হচ্ছে, যত রকমের প্রবলেমস হচ্ছে, যত রকমের মানে ইস্যুস আছে, তার সবথেকে সেন্ট্রাল যেটা প্রবলেম সেটা হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের জন্য গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে, ইকোলজিক্যাল কোল্যাপস থেকে শুরু করে, ইমিগ্রেশন প্রবলেম, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগে যাওয়া, রিসেন্টলি যে যা কিছু হচ্ছে, তারপর হচ্ছে আরও মানে বিভিন্ন রকমের প্রবলেমস তৈরি হচ্ছে ক্যাপিটালিজমের জন্য। সেই জিনিসটাকে আমরা সলভ করতে পারি। তো সবার প্রথমে বুঝবো যে আজকের ক্যাপিটালিজম অ্যাকচুয়ালি কীরকম জায়গাতে দাঁড়িয়ে আছে, আর তার সাথে কমিউনিজমের কিছু বেসিক ডিফারেন্স। ঠিক আছে, মানে কমিউনিজমে আমি একদম ডিপে, মানে আজকে কমিউনিটি ফেটিসিজম সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু ফার্দার ভিডিওতে আমরা ওই ফেটিসিজমের থটসগুলোকে কন্টিনিউ করবো অন্যান্য ভিডিওতে। ঠিক আছে, কারণ একটা ভিডিওতে আর বেশি ডিপে যাওয়া সম্ভব নয়। তো এখন জাস্ট আমরা বেসিক জিনিসগুলো জানবো। তবে ক্যাপিটালিজম সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো, একটু বেশ ইন্টারেস্টিং জিনিস জানবো এখনও। সেটা কি, নাও ধরা যাক কোনো একটা ছেলে, তার কাছে কিছু ভালো কিছু জামা কাপড় পরে আছে, মানে ধরো কোট, তারপর হচ্ছে শু বা হচ্ছে টি শার্ট, ভালো মানে অনেক কস্টলি দামি দামি বডি স্প্রে, পারফিউম লাগিয়ে, হাতে একটা দামি ঘড়ি, ঠিক আছে, 10 লাখ টাকা সব কিছু পরে আছে। অন্য একজন তার জামা কাপড়গুলো ছেঁড়া, কোথাও ময়লা লেগে গেছে, ধুলো লেগে গেছে, জুতোটা ছেঁড়া, ঠিক আছে, সেরকম। তারা একে অপরের সম্মুখে দাঁড়ালো। তারা যখন নিজেরা নিজেদের সঙ্গে কথা বলবে, তার অনেক আগেই এই অবজেক্টগুলো, এই যে বস্তুগুলো তাদের সঙ্গে জুড়ে আছে, জামা কাপড়, প্যান্ট, জুতো, স্কুল ব্যাগ হোক বা অন্য কিছু, ঘড়ি, সেগুলো এই মানুষটার সেই বস্তুগুলো যেগুলোর সঙ্গে জুড়ে আছে, আর এই মানুষটার বস্তুগুলো জুড়ে আছে, তারা একে অপরের সঙ্গে কথা বলে নেয়, তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করে নেয়, নিয়ে একটা গ্রাউন্ড সেট করে। সেই গ্রাউন্ডের উপরে সেই মানুষগুলো কথা বলতে পারে। মানে আমি যদি একটা মানে উচ্চবিত্ত পরিবার থেকে থাকি, আর যদি কেউ একজন নোংরা জামা কাপড় পরে আসে, তাহলে আমি আগে থেকেই বুঝে যাবো যে কোন ক্যাটাগরির মানুষ বা কীরকম সমাজে আছে। যদি আমি নিম্ন শ্রেণীর মানুষ হই, আমি খেতে পাই না, বা হচ্ছে আমার জামা কাপড় অনেক নোংরা, বস্তিতে থাকি, এবং যদি আমি একজন দেখি গাড়িতে করে আসছে, তাহলে আমি আগে থেকেই বুঝে গেলাম, তার সঙ্গে কথা বলার আগেই বুঝে গেলাম যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন বা তার সমাজে অবস্থানটা কোথায়। এই যে বস্তুগুলো একে অপরের সাথে ইন্টারাক্ট করছে, যেমন আমরা একে অপরের সঙ্গে কথা বলি তেমন, এবং তাদের ইন্টারাকশানটা আগে হয়ে যাচ্ছে আমাদের কথা বলার অনেক আগেই। সেটা একটা বাস্তব, একটা গ্রাউন্ড বা একটা ভূমি, একটা তল তৈরি করছে। তার ওপরে সেই মানুষগুলো এবার তাদের ইমোশন, তাদের ফিলিংস, তাদের এক্সপেরিয়েন্স, তাদের চিন্তা, তাদের আইডিয়া, তাদের যে ইন্টেলিজেন্স, যেগুলো হিউম্যান পার্ট, মানুষের প্রধান যে অংশ, সেগুলোকে তখন তারা ইন্টারাক্ট করতে শুরু করে। কিন্তু সেই ইন্টারাকশানটা আগে থেকেই ডিফাইন হয়ে আছে সেই বস্তুগুলোর ইন্টারাকশানের দ্বারা, যার ফলে কি মানে একটা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে কি হয়, বস্তুর মূল্য একটা মানুষের বা একটা সাবজেক্টের মূল্য থেকে সারপাস করে যায়, তার ঊর্ধ্বে চলে যায়। সেটা মানে ঠিক করে দেয় সেই মানুষটার মূল্য কত। যদি তোমার কাছে 10 লাখ টাকা দামের গাড়ি থাকে বা একটা ঘড়ি থাকে, বিরাট 4-5টা বড় ফ্ল্যাট থাকে, তাহলে তোমার মূল্য অনেক বেশি সমাজে। আমরা সবাই তাই করছি আজকের দিনে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট নয় তোমার ইন্টেলিজেন্স কতটা, তোমার আর্টিস্টিক ক্রিয়েটিভিটি কতটা, তোমার সেন্সিটিভিটি কতটা, এটা ইম্পর্টেন্ট নয়। আমরা এগুলোকে মানে একটা গুড হিউম্যান কোয়ালিটি হিসেবে রেকগনাইজ করি না, কনসিডার করি না। কেন? কারণ ক্যাপিটালিস্টিক সমাজ আমাদেরকে এটা শেখাচ্ছে। তুমি যত টাকা রোজগার করতে পারবে তত তুমি বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু এটা একদমই রিয়েলিটিতে নয়, বাস্তবে এমনটা নয়। সেই জন্যই আজকের দিনে হোল ওয়ার্ল্ডে 70%-এর মানে বিজনেসম্যান যারা হচ্ছে মিলিয়নেয়ার, যারা অনেক টাকা রোজগার করে, মিলিয়নেয়ার বা তারও বেশি টাকা রোজগার করেছে, তাদের মধ্যে 70% হচ্ছে বিজনেস পিপল, এন্টারপ্রেনিয়র্স, আর 20% হচ্ছে ইনভেস্টর, 7% হচ্ছে স্পোর্টস পিপল, আর 3% হচ্ছে আর্টিস্ট। কিন্তু এমনটা একদমই নয় যে মানে আর্টিস্টরা 3%-এর বেশি যেতে পারে না বা স্পোর্টস পিপলরা যেতে পারে না, না। কিন্তু ইকোনমিক সেন্সে মানে ইকোনমিক যে সিস্টেমটা ক্যাপিটালিজম, সেটা এরকম তৈরি করেছে আজকের সমাজে যে বস্তুর মূল্য মানুষের মূল্যের থেকে অনেক বেশি, যেটা অ্যাকচুয়ালি একটা প্রোপাগ্যান্ডা বা একটা ভ্রম, একটা ভুল ধারণা। সবসময় মানুষের মূল্য বস্তুর থেকে বেশি হওয়া দরকার, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের থটস, আমাদের আইডিয়া, আমাদের ইন্টেলিজেন্স। আর ঠিক সেই কারণে অনেক ট্যালেন্ট, অনেক ইন্টেলিজেন্স হারিয়ে যাচ্ছে। কোনো একজন মানুষ হয়তো আজকের সমাজে সে মানে একটা রেস হচ্ছে 200 কিলোমিটার, কেউ একজন শুরু করছে 0 লেভেল থেকে, কেউ একজন শুরু করছে 1 কিলোমিটার আগের থেকে, 200 কিলোমিটারের রেস, ঠিক আছে, বা 70 কিলোমিটারের রেস বা 100 কিলোমিটারের রেস। যে কেউ হয়তো 5 কিলোমিটার আগে থেকে শুরু করছে, কেউ 0 থেকে শুরু করছে, কেউ হয়তো 20 কিলোমিটার পিছন থেকে শুরু করছে। একজন যে গরিব ঘরে জন্ম হচ্ছে, তাকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, তাকে অনেক প্রেশার সামলাতে হচ্ছে,
ঠিক আছে, আর যে বড় লোকের ঘরে জন্ম হচ্ছে তার কাছে অনেক রিসোর্সেস আছে। না এটা তার দোষ বা তার ভুল এমনটা আমি বলছি না, আমি বলছি টোটাল সিস্টেমটা হচ্ছে প্রবলেম্যাটিক। এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি এটাকে আমরা চাইলে পাল্টাতে পারি, এটা পাল্টানো সম্ভব। আগেও এরকম হয়েছে, যখন মানে রাজারা থাকতো, রাজার ছেলে রাজা হবে, ঠিক আছে, মন্ত্রী তারা নির্বাচন করবে, সেই অনুযায়ী চলতে থাকবে বংশ পরম্পরা, সেটা পাল্টে এখন আমরা একটা অন্যরকম পলিটিক্যাল সোশ্যাল মডেল তৈরি করেছি। ঠিক তেমনই এটাকেও আমরা পাল্টাতে এর থেকে বেটার মডেল তৈরি করতে পারি, এবং সেটা সম্ভব, প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি সম্ভব। যেমন আগে একসময় ভারত পরাধীন ছিল, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসঙ্গে মানুষ থাকতো, ঠিক আছে, তারপর সেই পরাধীনতার যে আন্ডারে তখন কিছু মানুষজন দেখলো যে ব্রিটিশরা অনেক বেশি অত্যাচার করছে, অনেক প্রবলেমস হচ্ছে, তখন তারা সেই সিস্টেমটা, সেই ডিলিউশনটাকে ভেঙে দিল, যে তার পরিবর্তে অন্যরকমভাবে মানে সেই সমাজটাকে তৈরি করা হলো। সেটা যেমন আমরা পাল্টাতে পেরেছি, ঠিক তেমনই আজকের ক্যাপিটালিস্টিক সমাজটাকেও আমরা পাল্টাতে পারবো, সেটাকেও আমরা হচ্ছে মানে চেঞ্জ করে আমরা একটা বেটার সোশ্যাল অর্ডার তৈরি করতে পারি। এবার আজকের যে ক্যাপিটালিজম সেটাকে আমরা নর্মাল আর ক্যাপিটালিজম বলছি না, আজকের ক্যাপিটালিজমটাকে আমরা বলছি কি সার্ভেলেন্স ক্যাপিটালিজম। এটার মানে কি, যেটা হচ্ছে আরও অনেক বেশি ডেঞ্জারাস ফর্ম অফ ক্যাপিটালিজম। যখন শ্রমিক আন্দোলন হয়েছিল সেই সময় ছিল যেটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্যাপিটালিজম। 7-8 বইতে থাকে যে গ্রাম থেকে অনেক মানুষ শহরে চলে আসছে কাজের জন্য, অনেক মানে তখন মানুষ ট্র্যাক্টর কিনছে, অনেক গাড়ি, স্টিম ইঞ্জিন তৈরি হচ্ছে, ঠিক আছে, সব কিছু মেশিনসের দ্বারা সব কিছু চলতে শুরু করছে, ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেই ফ্যাক্টরিতে মানে হাজার হাজার শয়ে লোকজন মানে তারা কাজ করছে, এবং হচ্ছে তারা সেই কাজের জন্য অল্প পরিমাণে টাকা পাচ্ছে, যে মালিক সে অনেক মুনাফা বেশি রাখছে, এবং লেবারদেরকে দিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করাচ্ছে, 2টো রুটি 3টে রুটি খেতে দিচ্ছে সারাদিনে। একটা হল ঘরের মধ্যে অনেক মানুষকে থাকতে হচ্ছে শহরে এসে। এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্যাপিটালিজম। প্রথমবার যখন অনেক মেশিন, অনেক ফ্যাক্টরিজ তৈরি হলো তখন এরকমটা ঘটেছিল। এরপরে ধীরে ধীরে এলো কি মানে ইন্টারনেট এলো, কম্পিউটারস এলো, ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি ডেটা বা হচ্ছে ইনফরমেশন ক্যাপিটালিজম। এখন যেটা আমরা ক্যাপিটালিজম দেখছি সেটা হচ্ছে কি সার্ভেলেন্স ক্যাপিটালিজম। সেই সার্ভেলেন্স ক্যাপিটালিজম কি, অর্থাৎ আমরা ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, বা হচ্ছে আমরা ইউটিউব করছি, আমি এক জায়গায় ফোনে ক্লিক করলাম, সেখান থেকে একটা অন্য জায়গায় ক্লিক করলাম, তারপর সেখান থেকে একটা আরেক জায়গায় ক্লিক করলাম, এরকম করে ক্লিক করতে থাকি আমরা সবসময় করে, একটা জায়গা থেকে একটা জায়গায়, একটা ওয়েবসাইট, একটা অন্য জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, এরকম ইত্যাদি ইত্যাদি আমরা মুভ করতে থাকি। ওকে, এবার এটার দ্বারা আমার মেন্টাল প্যাটার্নটা কি, আমার কোন জিনিসটা ভালো লাগছে, কোথায় ভালো লাগছে না, কতক্ষণ আমি সার্ভ করছি, মানে কতক্ষণ আমি সেই জিনিসটা দেখছি সেই ওয়েবসাইটে গিয়ে, তারপর সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, কোথায় আমি ক্লিক করছি, কোনটা কপি করে অন্য জায়গায় পেস্ট করছি, সেগুলো আমার একটা প্রোফাইল মানে ফেসবুকের কাছে তৈরি হচ্ছে, একটা ইউটিউবের কাছে তৈরি হচ্ছে, সেই প্রোফাইলটা আমার একটা ক্যারেক্টার সে তৈরি করে রাখছে। এবার আমি ফেসবুক ফ্রিলি ইউজ করছি, মানে আমাদের জন্য ফেসবুকে কোনো টাকা দিতে হচ্ছে না, কিন্তু আমার সেই প্রোফাইলটা ফেসবুকের কাছে থেকে যাচ্ছে, সেই প্যাটার্নটা, কতগুলো ক্লিকস আমি করছি, কোথায় আমি যাচ্ছি, কতক্ষণ করছি, ইত্যাদি ইত্যাদি। তারপর অন্যান্য কোম্পানিরা আসছে, তারা বলছে ফেসবুককে তুমি এই অ্যাডভার্টাইজমেন্টটা ওই লোকটাকে দেখাও, তার জন্য আমি তোমাকে টাকা দেবো। তখন আমাদের সেই বিহেভিয়ার যেটা স্টোর করে ফেসবুক সেই ডেটাটা কালেক্ট করে রেখেছে, আমি কখন কোথায় ক্লিক করেছি, আমার কখন কোন জিনিসটা ভালো লেগেছে, কোন ইমোশনটা আমার মধ্যে ট্রিগার হয়েছে, কোন জিনিসটা আমার খারাপ লেগেছে, সেই প্যাটার্নটা ফেসবুকের কাছে আছে, সেই তথ্যগুলো, সেই ডেটাগুলো ফেসবুক সেই ডেটাটা বিক্রি করে দিচ্ছে অন্য একটা কোম্পানির কাছে, আমার কনসেন্ট ছাড়াই, মানে আমাকে জিজ্ঞাসা না করেই, আমাদের সবার কাছে। কেন? কারণ ফেসবুক যেহেতু আমাদেরকে ফ্রি অফ কস্ট সব কিছু প্রোভাইড করছে, ইউটিউব, গুগল সব কিছুর ক্ষেত্রে যেহেতু আমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে, সেই জন্য আমার ডেটাটা সে বিক্রি করে দিতেই পারে, এমন একটা। কিন্তু এটা কি আদৌ সঠিক, মানে আদৌ কি মোরাল লেভেলে আমি বলছি না, নীতিগত দিক থেকে সঠিক কিনা, বলছি সোশ্যাল সিস্টেম হিসেবে আদৌ কি এই সিস্টেমটা, এই ফাংশনটার কোনো একটা ভ্যালু আছে, এটা কি বেটার জিনিস প্রোভাইড করতে পারে আমাদের জীবনে, সেটা প্রোভাইড করে দিল। এবার এখানেই থেমে নেই সার্ভেলেন্স ক্যাপিটালিজম। এবার হচ্ছে কি সেই কোম্পানিটা আমাকে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে শুরু করবে, যে তুমি এই নাইকি বা অ্যাডিডাসের এই জুতোগুলো কেনো, খুব দামি ভালো কস্টলি জুতো, স্পোর্টস শু, তুমি কিনলে তোমার খুব সুন্দর লাগবে দেখতে, ইত্যাদি ব্লা এই সব কিছু, ঠিক আছে, এবার সেগুলো তুমি কিনতে হবে তোমাকে। নাও এতক্ষণ পর্যন্ত কি এই যে সিস্টেমটা, এই যে একটা মেশিন ফেসবুক, অনেকগুলো অ্যালগোরিদম বা সফটওয়্যার এজেন্ট বা হচ্ছে এই অ্যাডভার্টাইজিং যে কোম্পানিগুলো চালাচ্ছে, সেই মেশিনটাকে এতদিন করা হতো কি অটোমেট করার চেষ্টা করা হতো, এবং আমার থেকে তথ্য নিয়ে সেই তথ্যটা বিক্রি করে দেওয়া হতো, আমার ব্যবহারগুলো, আমার বৈশিষ্ট্য, আমার ক্যারেক্টার, সেটাকে বিক্রি করে দেওয়া হতো একটা প্রোডাক্ট আকারে। যে প্রোডাক্টটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমার থেকে তৈরি হচ্ছে, আমি একটা প্রোডাক্ট হয়ে গেছি এখন, আমার ব্যবহার কি, আমি কোথায় ক্লিক করি বা কতক্ষণ থাকি না করি, সেই সব কিছু একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা ফেসবুক বিক্রি করছে অন্য কোম্পানির কাছে আমাকে না জানিয়ে, এবং সেটা আমার থেকে তৈরি হচ্ছে। এখানেই শুধু থেমে নেই জিনিসটা, এরপরে কি সেই মেশিনসগুলোকে, এই পুরো সিস্টেমটাকে অটোমেট করার চিন্তাভাবনা চলে এলো, যে কি করে আমরা চ্যাট জিপিটি বা হচ্ছে মানে সেলফ ড্রাইভিং কার তৈরি করতে পারি, একটা নতুন একটা সফটওয়্যার, নতুন একটা অ্যালগোরিদম, ফেসবুকের মতো হোক বা ইনস্টাগ্রামের মতো হোক বা
ইউটিউব বা গুগল বা চ্যাট জিপিটির মতো হোক, যেটা হচ্ছে গাড়ির সঙ্গে লেগে থাকবে বা ইত্যাদি ইত্যাদি, একটা অটোমেটিক কার যেটা হচ্ছে অটোমেটিক চলবে, সে নিজেকে প্রোগ্রাম করতে পারবে, চেঞ্জ করতে পারবে। কিন্তু সেখানেও থেমে নেই আজকের দিনে, যেটা হচ্ছে সার্ভেলেন্স ক্যাপিটালিজম বলা হচ্ছে। সেই মেশিনসগুলোকে অটোমেট করার মাধ্যমে আমার মধ্যে, আমি যে মানুষ যে সেই মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আমার মধ্যে নতুন প্যাটার্নকে ইনস্টল করা, এটা হচ্ছে সার্ভেলেন্স ক্যাপিটালিজম। অর্থাৎ এতদিন কী করা হতো, আমি কোথায় কোথায় ফেসবুকে ক্লিক করছি সেটা দেখা হতো, দেখে সেই জিনিসটা প্রোডাক্ট আকারে বিক্রি করা হতো। কিন্তু এখন সেটা শুধু অবজার্ভ করা হবে তাই নয়, বরঞ্চ আমার মধ্যে নতুন একটা প্যাটার্ন ইনস্টল করা হবে। যে প্রোডাক্টটা আমি এতদিন কিনতে চাইনি, যে বইটা বা যে পারফিউমটা, যে জুতোটা বা যে ঘড়িটা, সেটা বারবার সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে দেখিয়ে আমাকে সেই জিনিসটা বিক্রি করা হবে। সেটা নতুন প্যাটার্ন তৈরি করা হবে আমার মধ্যে। কেন তৈরি করতে পারবে সে? কারণ আমার ইমোশনসগুলো কেমন, আমার ফিলিংসগুলো কেমন, সেটা ফেসবুক জেনে গেছে, সেটা ইউটিউব জেনে গেছে, এবং তখন তার পক্ষে সুবিধা হবে আমাকে ম্যানিপুলেট করা। মানে আমি নিজের সম্পর্কে যতটা জানি, নিজেকে যতটা কন্ট্রোল করতে পারি, তার থেকে ফেসবুক যদি আমার সম্পর্কে বেশি তথ্য থাকে, বেশি জিনিস জানে, তাহলে ফেসবুক আমাকে ম্যানিপুলেট করতে পারবে, এবং সেটা ফেসবুকের কাছে আছে। তাহলে সার্ভেলেন্স ক্যাপিটালিজম মানে কি? আমাদেরকে অটোমেটিক সবসময় আন্ডার সার্ভেলেন্সে আছে আমরা। অর্থাৎ যদি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, কোথায় যাচ্ছি, কী করছি ইত্যাদি ইত্যাদি, ঠিক তেমনই আমাদের মোবাইল ফোনে আমরা কি কথা বলছি, কোথায় আমি যাচ্ছি, গুগল লোকেশন যদি আমরা অফ করে রাখি, তারপরেও কিন্তু গুগল চাইলে জানতে পারে আমি কোথায় আছি। ঠিক আছে, এটা কিন্তু এই ভ্রান্ত ধারণাতে যেন একদম না থাকি। মোবাইল ফোনে একবার কোনো জিনিস চলে গেলে, কোনো ছবি, কোনো পাসপোর্ট, সেটা কিন্তু যদি গুগল বলে যে আমরা ডিলিট করে দিচ্ছি অল টাইম, আমরা সব রকম দিক থেকে, তারপরেও সেটা ইন্টারনেটের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে। সেটাকে চাইলে বিভিন্ন যারা প্রোগ্রামার হয় তাদেরকে দ্বারা ওটা খুঁজে বের করা সম্ভব, যারা রিসার্চার তারা সেটাকে খুঁজে বার করতে পারে। সমস্ত ডেটা ইন্টারনেটে যেটা একবার গেছে সেটা এক্সিস্ট করে, যেটা মোবাইল ফোনে যেটা একবার গেছে সেটা এক্সিস্ট করে, কারণ মোবাইল ফোনটা পরে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। যদি সেটা অফ করে দিয়েও কিছু করা হয়, তাহলে সেটা ইন্টারনেট যখন অন করা হবে সেটা অ্যাক্সেস হয়ে যাবে ইন্টারনেটের দ্বারা। ওকে, এই যে কন্টিনিউয়াস আমাদেরকে সার্ভেলেন্স করা হচ্ছে, আমাদেরকে দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কি কথা বলছি, কি কিনছি, কোন জায়গাটায় ক্লিক করছি, তারপর সেখান থেকে কিছুক্ষণ সেই ওয়েবসাইটটা পড়লাম, পড়ার পর একটা আর্টিকেল পড়ে তারপর সেখান থেকে ক্লিক করে একটা ফেসবুকে চলে গেলাম, কতক্ষণ সেখানে থাকছি, সেখান থেকে ইউটিউবে চলে এলাম, কতক্ষণ থাকছি বা কী করছি, সেই কোথায় কোথায় আমরা আমাদের মুভ করছি, সেই সমস্ত জিনিসটা কন্টিনিউয়াসলি আমাদেরকে সার্ভেলেন্স করা হচ্ছে। তারপর সেই সার্ভেলেন্সের মাধ্যমে আমাদের সম্পর্কে অনেক তথ্য জোগাড় করা হচ্ছে, তারপর আমাদের মধ্যে নতুন প্যাটার্ন ইনস্টল করা হচ্ছে। বাট তারপরেও সেই প্যাটার্নগুলো ইনস্টল করার মাধ্যমে আমাদেরকে অটোমেট করার চেষ্টা করা হচ্ছে। এতদিন মেশিনসকে অটোমেট করার কথা বলা হচ্ছিল, কিন্তু এখন সেই মেশিনসের থ্রুতে, তার মধ্যে দিয়ে মানুষগুলোকে অটোমেট করার চিন্তা করা হচ্ছে। এটাই হচ্ছে কি সার্ভেলেন্স ক্যাপিটালিজম। আর এইখানে হচ্ছে কি এন্ড অফ হিস্ট্রি, এখানেই সভ্যতা শেষ। এরপরে সমাজ কোথায় যাবে, কি হবে, যখন সেই সার্ভেলেন্স ক্যাপিটালিজম তার অন্তিম অবস্থাটাকে অ্যাচিভ করে নেবে, অলরেডি এটা শুরু হয়ে গেছে। অলরেডি তার বিভিন্ন রকমের সিমটমস আমরা অলরেডি দেখতে পাচ্ছি। বিভিন্ন সফটওয়্যারের জন্য বিভিন্ন পলিটিক্যাল রেজাল্টে বিভিন্ন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, অলরেডি বিভিন্ন রকম রিসার্চ এসছে। ফেসবুকের থেকে কিছু গোপন ডেটা তার একজন এক্স এমপ্লয়ি রিভিল করেছিল, তার নামটা আমি ভুলে গেছি, যেটা হচ্ছে যেটা নিয়ে একটা কেসও হয়, সেখানকার কিছু লয়াররা সেটাকে রিপ্রেজেন্ট করে ইত্যাদি ইত্যাদি। এবং বিভিন্ন রকম ঘটনা ঘটছে ওয়ার্ল্ডে, যেখান থেকে আমরা বুঝতে পারছি অলরেডি সার্ভেলেন্স ক্যাপিটালিজম আসছে। এই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের কনসেপ্টটা কে দিয়েছে? সুজানা জুফব বলে একজন রাইটার, তিনি শি ইজ এ ওয়ান্ডারফুল রাইটার, খুব ভালো একজন লেখক। আর তিনি তার বইতে এই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের কনসেপ্টটা দিয়েছেন যে সব কিছু সার্ভেলেন্সের আন্ডারে এখন আছে আমরা, এবং সেই ডেটাগুলোকে পরে মিসইউজ করা হতে পারে। এবং এই যে নতুন হিউম্যানদেরকে অটোমেট যদি করা হয়, সে তেমন একটা সোসাইটিতে যখন আমরা পুরোপুরি চলে যাব, এখন আমরা অলরেডি তাতে যাচ্ছি, অলরেডি সেটা শুরু হয়ে গেছে, এখনও পুরোপুরি সেটা কমপ্লিট হয়ে যায়নি, কিন্তু যখন আমরা চলে যাব তখন সেই সমাজে রাজনৈতিক অবস্থাটা কেমন হবে, রাজনৈতিক নেতারা তখন সেই তথ্যগুলোকে কিভাবে ব্যবহার করবে, বিভিন্ন কোম্পানিজ আমাদেরকে কিভাবে ইউজ করবে, তখন সেই আমাদের সোশ্যাল সিস্টেমটা কেমন হবে। এবং সেই সিস্টেমের মধ্যে আমরা একে অপরের জন্য, আমাদের যারা হাজব্যান্ড ওয়াইফ আছে, আমাদের যারা ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের সঙ্গে আমাদের যে ইমোশন, যে ফিলিংসটা, সেই এক্সপেরিয়েন্সটা, সেটাও পাল্টে যাবে, সেটা অন্যরকম হয়ে যাবে। অলরেডি আমরা এখন হুকআপ কালচার, ব্রেকআপ ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখতে শুরু করে দিয়েছি। এই সব কিছু পাল্টাচ্ছে কেন? কারণ আমাদের মধ্যে, আমাদের মাইন্ডের নতুন নতুন কগনিশন, নতুন নতুন সিমটম, নতুন নতুন জিনিস ইনস্টল হচ্ছে। সেই নতুন জিনিসগুলোকে ট্র্যাকেল করার জন্য আমাদের মনে কিছু পরিবর্তন করতে হচ্ছে, যার ফলে আমাদের মনের অন্য অংশগুলো পাল্টে যাচ্ছে, যার ফলে আমাদের ইমোশন, এক্সপিরিয়েন্সগুলো পাল্টে যাচ্ছে। নাও সেই সোসাইটিটা অনেক ডেঞ্জারাস হবে। নাও এবার সেই সোসাইটিতে পাওয়ার কাদের হাতে থাকবে? ফর এক্সাম্পল, যদি আমরা দেখি যে লেটসে একটা হচ্ছে
পলিটিক্যাল গভর্নেন্স, দেশে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি থাকে। এটা কি পলিটিক্যাল গভর্নেন্স, একটা বডি অফ পাওয়ার, মানে শক্তির একটা অনেকগুলো ক্যারেক্টার, তারা ঠিক করে কোনটা কিভাবে হবে, এটা হচ্ছে পলিটিক্যাল। ঠিক একই রকম বিভিন্ন কোম্পানির কাছে একটা কর্পোরেট গভর্নেন্স তৈরি হয়। ঠিক যেমন হচ্ছে সিইও, সিওও, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, তারপর এক্সিকিউশন যারা করে তারা থাকে, একটা কোম্পানি এফওও বলে আরও বিভিন্ন পজিশন থাকে, একটা কোম্পানি যারা লিডার্স হয়, বোর্ড অফ মেম্বার্স যারা হয়, ঠিক আছে, কোম্পানির যারা ইনভেস্টার্স হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটা পাওয়ার মেকানিজম চলে এবং তারা বিভিন্ন জিনিস ঠিক করে যে কোন প্রোডাক্টে কত টাকা ইনভেস্ট করা হবে, কোনটা মার্কেটে আনা হবে কত তারিখে, কোন কাজটা আগে লঞ্চ করা হবে, কোনটা পরে আসবে, ইত্যাদি ইত্যাদি সেগুলো, ঠিক আছে। এবার আগে কি হতো যে দেশের সীমানার মধ্যে মানে যে পলিটিক্যাল গভর্নেন্স, সরকার ঠিক করতো কোন কোম্পানিকে কত টাকা ট্যাক্স দিতে হবে, কোন কোম্পানি কোথায় বিজনেস করতে পারবে, কোথায় করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, এবং সেই কোম্পানিগুলো দেশের সীমানার মধ্যে ব্যবসা করতো। ধীরে ধীরে কী হলো, কোম্পানিগুলো গ্রো হতে থাকলো, বড় হতে থাকলো, ধীরে ধীরে হলো আস্তে আস্তে। তারপর সরকার দেখলো যে কোম্পানিগুলোকে মানে যদি এই কোম্পানিগুলোকে যদি পারমিশন নিতে হয় যে তার এই দেশের বাইরে গিয়ে কোথাও ব্যবসা করতে চায়, তখন সরকারের কাছ থেকে তাকে পারমিশন নিতে হবে। অর্থাৎ এই যে কর্পোরেট গভর্নেন্স যেটা, সেটা নির্ভর করে আছে কি পলিটিক্যাল গভর্নেন্সের উপরে, অর্থাৎ এর ক্ষমতাটা একটু কম পলিটিক্যাল গভর্নেন্সের কাছে নির্ভর করে। যদি পারমিশন না দেয় সরকার থেকে, তাহলে সেই কোম্পানিটা বাইরে গিয়ে ব্যবসা করতে পারবে না। এবার যখন বাইরে গিয়ে ব্যবসা করলো, সরকার পারমিশন দিয়ে দিল, সে অন্য দেশে ব্যবসা করছে, তারপর আরেকটা দেশে ব্যবসা করছে, এরকম করে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। অ্যামাজন, ফেসবুক, ফ্লিপকার্ট, বা মানে আরও জোম্যাটোর মতো, সুইগির মতো কোম্পানি, ঠিক আছে, গুগলের মতো কোম্পানি, মাইক্রোসফটের মতো কোম্পানি ইত্যাদি ইত্যাদি, তারা বিভিন্ন জায়গায় হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। এবার আজকের দিনে যদি সরকার চেষ্টা করে যে এই কোম্পানিটাকে আমি ব্যান করে দেবো, দেশের বাইরে গিয়ে ব্যবসা করতে পারবে না, বা আমাদের দেশে এই ব্যবসাটা যেন না করে, তাহলে সরকারেরই উল্টো ক্ষতি হবে, দেশের ইকোনমির অবস্থা খারাপ হয়ে যাবে, লোকজন সরকারকে ভোট দেবে না। অর্থাৎ এখন এদের এই যে কর্পোরেট গভর্নেন্স, তাদের কাছে পাওয়ারটা আস্তে আস্তে এত বেড়ে গেছে যে সরকারকে সমান হয়ে গেছে এখন, তাদের সাথে মানে তাল মিলিয়ে সরকারকে চলতে হবে। অর্থাৎ পলিটিক্যাল গভর্নেন্স আর কর্পোরেট গভর্নেন্স দুটো এখন ইকুয়াল হয়ে গেছে পাওয়ারের দিক থেকে, ঠিক আছে। এবার সেই জন্য বড় বড় বিজনেসম্যানরা পলিটিশিয়ানদের সাথে এখন বন্ধুত্ব করে নেয়, ঠিক আছে, যাতে করে টাকা লেনদেনগুলো ঠিকঠাক থাকে, দুজনে পাওয়ার যদি শেয়ার করে নেয় তাহলে কারোর কোনো অসুবিধা নেই, মানে সাধারণ মানুষের অসুবিধা তাতে কি যায় আসে, আমাদের তো কাজ মিটে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে গভর্নেন্সের পাওয়ারটা এখন সমান সমান হয়ে গেছে, কিন্তু এরপর জিনিসটা আরও জটিল হয়ে যাবে। কোনো একটা সময় এমন আসতে পারে যেটাতে এই কর্পোরেট গভর্নেন্সের পাওয়ারটা অনেক বেশি হয়ে যাবে আর পলিটিক্যাল গভর্নেন্সের পাওয়ারটা অনেক কম হয়ে যাবে। তখন তারা আমাদের জীবনকে বেশি প্রভাবিত করবে নাকি রাজনৈতিক নেতারা? সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে এইভাবে হবে যে অলরেডি ফেসবুক, গুগল, অ্যামাজন এগুলো হোল ওয়ার্ল্ডে চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীর মানুষের কাছে এগুলো এখন পরিচিত। কিন্তু পলিটিক্স আমাদের দেশে, যদি আমি ভারতের কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, তাহলে এখানকার পলিটিক্যাল সিস্টেমটা ন্যাশনালিজমের উপরে বেস, মানে পাকিস্তান ভারতকে অ্যাটাক করবে বা অন্য দেশের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক কী, সেগুলোর উপরে নির্ভর করে হচ্ছে কি ভারতের পলিটিক্যাল সিস্টেমটা চলবে, অর্থাৎ দেশ জিনিসটার উপরে নির্ভর করে চলবে। কিন্তু অন্যদিকে পৃথিবীতে এখন কি গ্লোবালাইজেশন হয়ে গেছে, মানে আপনি এখানে বসে পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন, গ্লোবাল ইকোনমি চলে এসছে, আপনি এখানে দাঁড়িয়ে মানে বিদেশের একটা কিছু বিক্রি করতে পারেন, সেখানকার টাকা আপনি এখানে টাকাতে কনভার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে সেই দেশে যাওয়ারও দরকার নেই, ঠিক আছে। তো গ্লোবাল ইকোনমি চলে এসছে, গ্লোবালাইজেশন চলে এসছে, গ্লোবাল টেকনোলজি চলে এসছে, আপনি এখানকার স্টুডেন্টরা অন্য কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করতে পারে, সেখানকার স্টুডেন্টরা এখানে আসতে পারে চিকিৎসা, তারপর সিটিজেনশিপ, একটা কান্ট্রির মানুষ অন্য কান্ট্রিতে গিয়ে সিটিজেনশিপ নিতে পারে। তাহলে সব কিছু এখন গ্লোবালাইজেশন হচ্ছে, সব কিছু হচ্ছে মানে একটা দেশের বিষয় আরেকটা দেশের মধ্যে যাচ্ছে, তারটা এর মধ্যে আসছে, এইভাবে চেঞ্জ হচ্ছে, মানে একটার মধ্যে ঢুকে যাচ্ছে, ইনফিউজ হচ্ছে, সব কিছু মানে বহির্মুখী, মানে বাইরের গ্লোবালি এক জায়গাতে যাচ্ছে। কিন্তু পলিটিক্স এখনও কি ন্যাশনালিজম স্টেটেই জমে আছে, যে অন্য দেশ আমাদেরকে অ্যাটাক করতে পারে, ওই দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ, যদি আমরা এটা না করি তাহলে আমাদের লেনদেনের মধ্যে অসুবিধা হবে। এই জিনিসগুলো পলিটিশিয়ানরা বলে এখন আমাদেরকে ভোট, মানে আমাদের থেকে ভোট নেয় এখনও, কারণ এটা ন্যাশনালিজমের উপরে বেস। পলিটিক্স হচ্ছে গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে না। তাহলে সমস্ত পাওয়ার যখন গ্লোবালাইজেশনের, সমস্ত জিনিসগুলো যখন গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে, তখন পলিটিক্স একটা জায়গাতে থেমে আসে। তো যার ফলে কি এই জিনিসগুলোর পাওয়ার, এবং কর্পোরেট হাউসগুলো তো অবভিয়াসলি গ্লোবালাইজেশন হয়ে গেছে, ফেসবুকের হোল ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে তাদের সেক্টর আছে, বিভিন্ন মানে হেডকোয়ার্টার্স আছে, ঠিক আছে, অ্যামাজনের আছে, বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ডে ছড়ানো আছে, ঠিক আছে। তো তাদের পাওয়ারটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে এমন একটা সময় আসতে পারে যখন আমরা কোন পার্টিকে ভোট দিচ্ছি সেটা অনেক কম গুরুত্বপূর্ণ হবে,
বরং আমরা ফেসবুক ব্যবহার করছি নাকি ইনস্টাগ্রাম নাকি চ্যাট জিপিটি, মানে আমরা ফেসবুক ব্যবহার করছি না চ্যাট জিপিটি, আমরা জেমিনি ব্যবহার করছি নাকি চ্যাট জিপিটি ব্যবহার করছি, আমরা ইউটিউব ব্যবহার করছি না ইনস্টাগ্রাম, মানে কোন কোম্পানির অ্যাপ ব্যবহার করছি, সেই সিলেকশনটা সেটা একটা ভোট দেওয়া যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ সেগুলো আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে এত বেশি চলে আসবে এবং সেই কোম্পানিগুলো আমাদেরকে এত বেশি ম্যানিপুলেট করবে, তাদের পাওয়ারটা এত বেশি হয়ে যাবে যেখানে পলিটিক্সটা একটু কম গুরুত্বপূর্ণ হয়ে যাবে তার আপেক্ষিকে। তো তখন সেই যে সমাজটা হবে সেটাই সার্ভেলেন্স ক্যাপিটালিজম বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে দিয়ে যাবে। সেই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের শেষ পর্যায়ে এসে এমন ঘটনা ঘটবে এবং সেই সমাজটা অনেক বেশি খতরনাক হবে, অনেক বেশি ডেঞ্জারাস হবে। আজকের দিনে পলিটিশিয়ানরা আমাদেরকে যত ক্ষতি করে, বিভিন্ন জায়গায় হয়তো কেউ একজন ক্রিমিনাল, মানে ইন্ডিয়াতে তো মনে হয় 42% মনে হয় ক্রিমিনাল রেকর্ড আছে যারা এখন এমএলএ বা এমপি, মানে সেন্ট্রালে যারা আছে তাদের মধ্যে, ঠিক আছে 42% এরকম সামথিং বেশি, আমার এক্স্যাক্ট ডেটাটা মনে নেই, কয়েক বছর আগের কথা বলছি মোস্ট প্রবাবলি আমি, ঠিক আছে। তাদের মধ্যে রেপ কেস আছে, মার্ডার কেস আছে, বিভিন্ন মানে যারা পার্লামেন্টে যারা আছে নিজেদেরকে শো করছে তাদের আন্ডারে, ঠিক আছে। কিন্তু তারা অনেক ভুল কাজ করছে, অনেক অন্যায় কাজ করছে, অনেক কিছু খারাপ করছে। কিন্তু যখন পাওয়ারটা এদের হাত থেকে যদি এই কর্পোরেট, মানে যারা আর কি মার্ক জুকারবার্গ, এলন মাস্ক বা হচ্ছে ফর এক্সাম্পল স্যাম অল্টম্যান বলো বা জেফ বেজোস বলো, এদের হাতে যখন চলে আসবে তখন 10 গুণ বেশি খারাপ আমাদের সঙ্গে হবে। আর সেখানে প্রবলেমটা কি, আমরা জানতেও পারবো না যে আমাদের সঙ্গে খারাপ হচ্ছে। কখন আমি ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে গেছি আমি জানতে পারবো না, যতদিনে আমি জানতে পারবো ততদিনে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যতদিন আমি জানতে পারবো যে আমি ইনস্টাগ্রামে অ্যাডিক্টেড হয়ে গেছি ততদিন আমার জীবনের অর্ধেক সময় চলে গেছে, আমার অনেক রিসোর্সেস নষ্ট হয়ে গেছে, তখন কন্ট্রোল করা নিজেকে অনেক মুশকিল হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। অলরেডি এখন এই অবস্থা, 20 বছর 30 বছর পর কি হবে তাহলে? তো তাদের কাছে যখন পাওয়ার আসবে না, তারা পলিটিশিয়ানদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হবে, অনেক বেশি পাওয়ার, অনেক বেশি মানে ভয়ঙ্কর টাইপের জিনিস হবে সেটা। এবং সেই সময় সমাজে পলিটিক্যাল সিস্টেম কেমন হবে, তারা তো ম্যানিপুলেট করবে। অলরেডি আমরা এটা দেখতে শুরু করে দিয়েছি। এলন মাস্ক এখন ডস বলে একটা তার আলাদা কমিটি গঠন করেছে, যেটা হচ্ছে ইউএসএতে, মানে ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে পলিটিক্সের মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, ঠিক আছে। তারা একটা আলাদা পলিটিক্যাল একটা বডি, একটা ইনস্টিটিউশন আকারে সে এখন যা খুশি তাই করছে। তো কর্পোরেট ওয়ার্ল্ড যখন পলিটিক্সের মধ্যে চলে আসবে, দ্যাট উইল বি এক্সট্রিমলি ডেঞ্জারাস। মানে যখন দুজন পাওয়ারফুল মানুষ তারা তাদের পাওয়ারটাকে শেয়ার করে, তখন ভাববেন কিছু না কিছু তো সাধারণ মানুষের কিছু না কিছু একটা খারাপ হবে, তার মানে ভালো জিনিস হয় না তখন, ঠিক আছে। একজন বিরাট বড় কোনো বাবা আছে বা কোনো একজন ধর্মীয় ব্যক্তি, স্পিরিচুয়াল লিডার, সে যদি কোনো একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে যদি কনভারসেশন করে, ভালো সম্পর্ক রাখে, তাদের ফলোয়ার্সগুলোকে যদি শেয়ার করে বা একই মেসেজ দেয়, মানে একসঙ্গে তারা যদি কথা বলে, তার মানে ভাববেন যে সাধারণ মানুষের তো মানে অবস্থা খারাপ হবে, মানে কিছু একটা খারাপ জিনিস চলছে ভেতরে। 99% সিচুয়েশনে তাই, ঠিক আছে। পাওয়ারফুল পিপল তাদের পাওয়ারটাকে তখনই শেয়ার করে যখন তারা বোথ বেনিফিটস পায়, আর তারা দুজনেই যখন বেনিফিটস পাচ্ছে তার মানে ইউ আর ইন দ্য প্রবলেম। তো আমাদেরকে এই ক্যাপিটালিস্টিক সোশ্যাল অর্ডারটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদেরকে একটা কি মানে নতুন একটা সোশ্যাল অর্ডার তৈরি করতে হবে। সেটা মার্কসিস্ট কমিউনিস্ট একটা অর্ডার, কিন্তু মার্কসিজম বা কমিউনিজমের অনেকগুলো ভাগ আছে, লেনিন, তারপর হচ্ছে মাও জেদুং, তারপর হচ্ছে স্টালিনিজম, এছাড়া আরও অনেক নতুন আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। কারণ মার্কস এত কিছু বলে গেছেন যে মার্কসের সম্পর্কে মানে প্রচুর রাইটিং প্রডিউস হচ্ছে। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি জার্মানের একটা ইউনিভার্সিটি 130 ভলিউমের একটা বই প্রডিউস করছে, যেটা কার্ল মার্কস সারা জীবন যা কিছু লিখে গেছে সেগুলো নিয়ে, 130টা ভলিউম। তো মার্কসের লেখা পড়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন দিতে পারে, বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করা সম্ভব। মার্কসের মাইন্ডটা এত গভীর, এত মানে ইনফিউজড হয়েছিল। ওকে, তো সেই বিষয়ে আমি এখন যাবো না, দ্যাট উইল বি ডিফারেন্ট ডিসকাশন, অনেক পরে সেটা নিয়ে আবার ডিসকাস হবে। তো আশা করি বোঝা গেছে কেন আমাদেরকে ক্যাপিটালিস্টিক সোসাইটি কেন এত বেশি ইভেল, কেন এত বেশি প্রবলেম্যাটিক, আমাদের জন্য এটা কতটা ক্ষতিকারক। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোন কনসেপ্টটা ভালো লাগলো বা কোন জিনিসটা ভালো লাগলো। আমি জানি না কতজন মানুষ পুরো ভিডিওটা দেখে, কারণ অনেক লেন্দি ভিডিও হয়, কোনো এডিটিং থাকে না, খুব বোরিং, আমি শুধুমাত্র কথা বলতে থাকি আর এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে বলতে থাকি। জানি না মানে কতজন সেটা দেখতে পারবে বা কতজনের সেই ধৈর্যটা আছে দেখার জন্য। যদি যে এখনও পর্যন্ত দেখছে তার মেন্টাল পেশেন্স অনেক আছে, অবভিয়াসলি আই এগ্রি উইথ দ্যাট, এবং তার জানার কিউরিওসিটি অনেক আছে, এবং আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং সেই জিনিসটা যেন সে বাড়াতে পারে, তার কিউরিওসিটিটাকে যেন সে আরও বাড়িয়ে তুলতে পারে, সে যেন আরও নতুন কিছু জানতে পারে। তার জন্য আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওস আসতে থাকবে এবং আমরা তাদেরকে হেল্প করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।